রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। গল্পটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। এই গল্পের মূল লেখক নেহা কর্মকার। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে ফিরোজ ভাই। তিনি সবসময় অসাধারণ সব গল্প কালেক্ট করে আমার কাছে পাঠিয়ে দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আজকের গল্পে। গল্পের নাম রক্ত মন্দিরের খিদে। শুরু করছি গল্প। ওহো, তুমি বিশ্বনাথের ভাইপো? আগে বলবে তো। এসো এসো, ভেতরে এসো, বসো। আমি বললাম, আমি ঠিক আছি, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। হালকা হেসে কথাগুলো বলতে বলতে বাসুদেব রায়ের উল্টো দিকে ছোট সোফাটার দিকে বসলাম আমি এবং নমস্কার, আমার নাম তমজিৎ সেন, পেশায় স্টুডেন্ট। কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। তবে আমার আরেক নেশা হলো লেখালেখি করা। সময় সুযোগ পেলেই বসে যায় খাতা পেন নিয়ে। যাই হোক, আজকে এখানে আসাটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। বাসুদেব রায় আমার কাকার অনেক দিনের পরিচিত। বাল্যকালের বন্ধু না হলেও কলেজ জীবন থেকে ওদের বন্ধুত্ব হয়, এটাই স্কুলে শুনেছি। আর তারপর সেই বন্ধুত্ব গভীরত্ব প্রাপ্ত হতে হতে আজকের পারিবারিক সম্পর্কের মতো রূপদান করেছে। ভদ্রলোক নিজেও একজন প্রফেসর ছিলেন, তবে এই 1.5 বছরের মতো হলো চাকরি জীবন থেকে রিটায়ার করেছেন। তোমাকে সেই ছোটবেলায় দেখেছিলাম, হ্যাঁ, তাই প্রথমটা একেবারে চিনতে পারিনি, বুঝলে? আমি একটু হেসে বললাম, হ্যাঁ, আসলে কাকার বিয়ের সময় আমায় দেখেছিলেন আপনি। আসানসোল থেকে সেইবার প্রায় 15 দিনের ছুটিতে আমার পরিবার কলকাতায় এসে বিয়ে অ্যাটেন্ড করতে। তখন বাসুদেব বললেন, ও হ্যাঁ 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 হ্যাঁ, একবার মনে পড়েছে। দেখছো তো, বয়স হচ্ছে, আগে সব ভুলে যাচ্ছে, বুঝলে? যাই হোক, তো তোমার এখানে আসার এই দুটা কি? আচ্ছা দাঁড়াও, দেখছো তো এতক্ষণ ধরে বসে আছি, তোমাকে 4 কথা বলে নেই। কি? হ্যাঁ, কি খাবে? হারুন। হারুনকে উদ্দেশ্য করে ডাকতে যাবে বাসুদেব রায় তার মুখটা ঘোরালেন সেদিক থেকে। একটা ঘ্যাস ঘ্যাসে গলায় কেউ বলল, যাই কর্তা। সম্বোধনটি ভেসে আসার পর মুহূর্তে দেখলাম একটা লিকলিকে শরীর নিয়ে প্রায় দ্রুত গতিতে আমার সামনে এসে হাজির হলেন একজন প্রাপ্তবয়স্ক লোক। সম্ভবত এই লোকের সেই হারুন, এবং আন্দাজ করতে পেরে যা মনে হলো তার বয়স এমনটাই হবে। তাকে দেখে তা ধরার কোনো উপায় নেই। গরম রোগা চোখগুলো কোঠরের ভেতরে ঢুকে গেছে, এক মুখ না কমানো, খোঁচা খোঁচা সাদা দাড়ি, আর মাথাবিহীন ধুধু মরুভূমির বুকে পাতাবিহীন গাছের মতো কয়েক গাছে কেশ তাল গাছের ন্যায় খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এবং লোকটাকে হঠাৎ দেখে খ্যাপাটে বলে আখ্যায়িত করলেও অবাক হব না। বাসুদেব রায় বললেন, যাও 2 কাপ চা নিয়ে আসো, ভাজাভুজি নিয়ে আসো, ঠিক আছে? তখন সেই লোকটা বলল, আগে কর্তা, ঠিক আছে। এই বলে সে যে গতিতে এসেছিল সেই গতিতে সে চলে গেল। এদিকে ভাজাভুজি খাওয়া যে আমার স্ট্রিক্টলি বারণ আছে সেটা বলারও সুযোগ পেলাম না। আরো চলে গেলে বাসুদেব রায় আবারও আমার সাথে কথা বলা শুরু করলেন। আমি বেশ কয়েকদিন আগে শুনেছিলাম, বিশ্বনাথের মুখেই তোমাদের কথা শুনেছিলাম, বুঝলে, যে তোমাদের পরিবারে বেশ কয়েক বছর কলকাতায় শিফট হয়েছে, আর তুমিও কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রিতে পিএইচডি করছো। শেষ কথাটি বলেই একদম প্রশান্তটা হাসি খেলে গেল তার মুখে, এবং হিস্ট্রি আমার মেইন সাবজেক্ট শুনে যেন সে হাসলো। এরপর বাসুদেব রায় বললেন, তা তুমি তখন কি বলছিলে জানো? এতক্ষণ পর আসল কথায় আসায় আমি একটু নড়ে চড়ে বসলাম। তারপর বললাম, আসলে আমার রিসার্চের বিষয় বাংলা প্রাচীন পুরো ইটের মন্দিরগুলো নিয়ে।
এই নিয়ে আমার একটা আলাদা আর্টিকেল লেখার ইচ্ছা আছে। এই কারণে আমার কয়েকদিন জন্য এত হেতমপুর যেতে হবে আর কি, এবং থাকতে হবে সেখানে। কাকার কাছে শুনেছিলাম যে আপনাদের এখানে নাকি একটা আদি বাড়ি আছে, এবং তাই কয়েকদিনের জন্য আপনি যদি আমায় ওখানে একটু থাকার অনুমতি দিতেন তাহলে খুব ভালো হতো। একটানা কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলে ভদ্রলোকের মুখে তাকিয়ে থাকলাম, কিন্তু তার মুখ দেখে আমি রীতিমতো একটু হতচকিয়ে গেলাম। মুখে সেই প্রশান্তির হাসিটা যেন উকি মারছে, আর এক অদ্ভুত অনুভূতি, বলা ভালো এক ভয়ঙ্কর অনুভূতি যেন তৈরি হলো। কিন্তু সে ক্ষণিকের জন্যই, কারণ ইতিমধ্যে হারু একটা বড় সড়ো প্লেটে তার কর্তার জন্য চা এবং ভাজাভুজি সব নিয়ে এসে হাজির হয়েছে। টেবিলে প্লেটটা রাখতে যাবে হারু আবার তার খ্যাসখ্যাসা গলায় বলে উঠলেন, নেন বাবুরা, খেয়ে নেন। এবার বাধ্য হয়ে আমাকে বলতে হলো, এই ভাজু খাওয়া না, আমার একদম বারণ আছে বুঝলে। আর তাই আমি শুধু চাটাই নিলাম। আমার কথা শুনে বেশ অবাক হলেন বাসুদেব বাবু, এবং তিনি বললেন, বলো কি, হ্যাঁ এই কাঁচা বয়সে এসব খাবার না তোর কবে খাবে? হ্যাঁ নাও নাও নাও, খেয়ে নাও। অনেকক্ষণ জোরাজুরির পর্ব চললেও আমি আমার সিদ্ধান্ত থেকে একটু নড়লাম না। শেষ বাসুদেব বাবুই হার স্বীকার করলেন এবং হারুকে বললেন দুটো বিস্কিট নিয়ে আসতে। বিস্কুটগুলো খেতে খেতে পুনরায় আমাদের পূর্ব আলোচনায় ফিরে এলাম। বাসুদেব রায় তখন বললেন, কিন্তু হেতমপুর কেন? ওরম মন্দির তো আরো অনেক জায়গায় আছে। এরপরে আমি বললাম, হ্যাঁ তা আছে, কিন্তু আমার পড়াশোনার সুবাদেই বলুন কিংবা ফ্যামিলি ট্রিপ হিসেবে বলুন, বাংলায় অনেক অনেক জায়গায় ইতিমধ্যে ঘুরে ফিরেছে, কিন্তু হেতমপুরের জায়গাটা কোনোভাবে যাওয়া হয়ে ওঠেনি বুঝলেন। আর যখন শুনলাম যে আপনারা এখানে আছেন, একটা আদি বাড়ি আছে, তখন ঠিক করলাম তাহলে এখানেই যাবো, সমস্যা কোথায়? তাছাড়া হেতমপুর শুনেছি আশেপাশে 20-25 মাইলের অন্তত ধানতেরিক পোড়া ইটের মন্দির আছে, সেই সব নিয়ে খুব একটা বেশি লেখালেখিও হয়নি। সব ভেবেচিন্তে তাই হেতমপুরে যেতে মনস্থির করলাম আর কি। আপনি যদি আমাকে একটু মোটামুটি 7 দিনের জন্য একটা থাকার ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো তাহলে মশাই। বেশ কিছুক্ষণ কি যেন ভাবলেন সে ভদ্রলোক। আমি মনে মনে প্রমাদ করলাম এবং এক অদ্ভুত নীরবতার পরিবেশটা আটকে পড়েছি যেন। কিছু সময় পর তিনি মুখ খুললেন। তার মুখ দেখে মনে হলো তিনি মন থেকে আমার কথায় সম্মত নন, কিন্তু তাও একটা জোর করে হেসে বললেন, তোমার থাকা খাওয়ার অসুবিধা হবে না? আমার আদি বাড়ি দেখাশোনা করে আমাদের অনেক পুরনো বছরের বৃত্ত রাম গোপাল, হ্যাঁ আমি ওকে সব বলে দিব। তুমি শুধু মোটামুটি 2 দিন হাতে রেখো, হ্যাঁ তোমার যাওয়ার দিনটা আমায় জানিয়ে দিও, কেমন? আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম এবং সম্মতিসূচক প্রতিক্রিয়া দিয়ে উঠে পড়লাম। তমজিৎ বেরিয়ে যাওয়ার সাথে সাথেই দরজার আড়াল থেকে বেরিয়ে এলো হারু। উদ্বিগ্ন মুখে বলল, বাবু ওখানে যেতে দেওয়াটা কি ঠিক হলো? সেই নরঘাকি পিস আসেনি কিন্তু। হারুর কথা শেষ হওয়ার আগেই বাসুদেব বাবু হাত তুলে তাকে থামিয়ে দেওয়ার ইঙ্গিত দিলেন। তারপর একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, বেলা তো অনেক হয়ে গেছে, বৃষ্টি খেয়েছ? হ্যাঁ, ওকে তো ওষুধ খেতে হবে। হারু একটা হালকা হেসে বললেন, কি যে বলেন কর্তা, মিষ্টি দিদি উনি এখন একজন শিশু, সে তো বাস্তবতা বোঝার অবস্থাতে নেই। সেই কি আপনাকে ছাড়া কখনো খেয়েছে? তার কথা শেষ হতে না হতেই ঘরের ভেতর থেকে একটা মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসতে দেখা গেল এবং বছরে 31 বয়স হবে মেয়েটির। তার কথা বলা ভাবভঙ্গি দেখে বোঝা যায় যে মানসিকভাবে সুস্থ নয়। তাকে বাইরে আসতে দেখেই হারু দিদিমণি বলে ছুটে চলে যায়, কিন্তু মেয়েটি সেদিকে না তাকিয়ে সামনে বসে থাকা বয়স্ক লোকটার দিকে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায় এবং বলল, পচা বাবা, আমি এতক্ষণ ধরে বসে আছি, আমি কি আজ না খেয়ে থাকবো? তুমি খাবে না আমায়? মেয়ের কথাগুলো জড়িয়ে যায় একেবারে। বাসুদেব রায়ের চোখের কোনায় ছোট্ট করে উকি দেয় এক বিন্দু জল, কিন্তু সে খুব নিপুণতার সাথে তা লুকিয়ে মেয়েটির মাথায় হাত তুলে দিতে থাকেন আর বললেন, আমার লক্ষ্মী মা, চলো তোমায় খাইয়ে দি, তারপর তো ওষুধ খেতে হবে। তখন মেয়েটি বলল, ইস ওই তো ওষুধ আমি খাবো না। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে থাকলো মেয়েটি।
এবং বাসুদেব রায় তখন বলল, ওষুধ না খেলে আমার মিষ্টি মা ঠিক হবে কি করে? হ্যাঁ, কিভাবে ঠিক হবে? আর বৃষ্টি মা ঠিক না হলে আমরা ঘুরতে যাব কি করে? খানিকক্ষণ ধরে মেয়েটা যেন কি ভাবলো, তারপর আবার বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠে হাত তালে দিতে দিতে বলল, কি মজা, কি মজা! এই মিষ্টি, তুই তাড়াতাড়ি ঠিক হ, বুঝলি? তুই ঠিক হলেই এই পচা বাবাটা তোকে ঘুরতে নিয়ে যাবে, অনেক জায়গা ঘুরতে নিয়ে যাবে আমরা। নিজে নিজে কথাগুলো বলতে থাকে মিষ্টি। এবার বাসুদেব রায় উঠে দাঁড়ান এবং তারপর মিষ্টিকে ধরে ধরে ডাইনিং এর দিকে নিয়ে যান। মিষ্টি তখনও বিড়বিড় করে নিজেই কি যেন বলে যাচ্ছিল। বাসুদেব বাবু হারুকে ইশারায় তার আর মিষ্টি খাবার আনার কথা বুঝিয়ে দেন। ওরা চলে গেল। হারু তার কাঁধে থেকে ঝুলানো গামছাটা দিয়ে চোখের কোণে আগত সেই জলগুলো মুছে দিয়ে সদর দরজাটা বন্ধ করে দেয় এবং বাইরে ততক্ষণে আকাশ কালো হয়ে এসেছে। যে কোনো মুহূর্তে প্রকৃতির তাণ্ডব নৃত্য শুরু হয়ে যাবে। হারুর মনটা কু ডেকে উঠল এবং এই ঘনায়মান কালো মেঘ দেখে মনে হয় ভয়ঙ্কর অশুভ কিছু একটা ঘটতে চলেছে। আরো বিড়বিড় করে কি সব যেন বলে আকাশের দিকে তাকিয়ে প্রণাম ঠোকে, তারপর ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকে যায়। বাসুদেব বাবুর সাথে বলে আসার প্রায় 5 দিন কেটে গেছে। ইতিমধ্যে আমার ব্যাগপত্র গোছানো পুরোপুরি কমপ্লিট এবং বাসুদেব বাবু গতকাল ফোন করে জানিয়েছেন আগামীকাল আমার রওনা হওয়ার কথা। তিনি আমায় আশ্বস্ত করলেন এবং এও জানালেন যে আমার চিন্তা করার কোনো কারণ নেই। স্টেশনে রামগোপাল অবশ্যই থাকবে এবং সে নিয়ে যাবে আমাকে। শুনে আমি খুব খুশি হলাম। যাক, যেতে যেতে রাতের অন্ধকার নেমে আসবে, তাই একা একা বাসুদেব বাড়ি খুঁজতে হবে। এই দুশ্চিন্তা থেকে একদম পুরোপুরি মিটে গেল এবং নির্দিষ্ট দিনে স্টেশনে পৌঁছে ব্যাগপত্র ঠিকঠাক করে জায়গায় রেখে জানালার ধারে সিটটা গা এড়িয়ে নিলাম এবং ট্রেন তখন স্টেশন ছেড়ে বেরিয়ে বেশ কিছু গতিতে নিয়েছে এবং সারি সারি সবুজ গাছ চোখের পলক ফেলতে না ফেলতে শো শো করে উধাও হয়ে যাচ্ছে। এবার নিশ্চিন্তে একটা চোখটা বন্ধ করে ফেললাম। আর কখন যে এক গাঢ় ঘুমে আমি তলিয়ে গেলাম বুঝতেই যেন পারিনি। কতক্ষণ ঘুমিয়েছি সেটাও জানি না। ঘুম ভাঙলো এক তীব্র ঝাঁকুনিতে। ঘুমটা এতটাই গাঢ় ছিল যে প্রথমটায় তো বুঝতেই পারেনি ব্যাপারটা কি। তারপর বুঝলাম ট্রেনটা একটা স্টেশনে দাঁড়িয়েছে এবং ঘড়িতে দেখলাম বেশিক্ষণ না, ওই 45 মিনিটের মতো ঘুমিয়েছি এবং জানালার বাইরে চোখ রাখলাম। দেখলাম কয়েকজন স্টেশনে নেমেছেন, কেউ জলের বোতল কিনেছেন, কেউ শুকনো খাবার, আবার কেউ চিপস ইত্যাদি কিনতে ব্যস্ত। আমার এসবের কোনো চিন্তা নেই, কারণ বাড়ি থেকে মা ভালো খাবার দাবার প্যাক করে দিয়েছেন। আসলে ছোটবেলা থেকে আমার পেটের সমস্যা, বাইরে খাওয়ার ভাজা ভুজা খুব একটা ভালো হয় না এবং পেটে সহ্য করতে পারি না। তাই যেখানে যাই না কেন বাড়ির খাবার ছাড়াই আমি বাইরের খাবার খাই না। এবং কলেজে বন্ধুদের কাছ থেকে এই নিয়ে একটা সময় ভীষণ প্যাক খেয়েছি, কিন্তু কি আর করার, পেটটা তো দেখতে হবে নাকি। যাই হোক, ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দেখে বেশ বিরক্ত হলাম। কি ব্যাপার, এতক্ষণ তো দাঁড়িয়ে থাকার কথা নয়। একটানা বসে বসে উস্কো খুস্কো হয়ে কি যেন করলাম এবং যখনই উঠতে যাব ঠিক তখনই ব্যাপারটা ঘটলো। খেয়াল করিনি এতক্ষণ একটা বয়স্ক লোক নিচে বসে আছেন। একটু হলেও গায়ে পা লেগে যেত। আশ্চর্য, ই আবার কখন আসলো? তারপর ভাবলাম হয়তোবা ঘুমাচ্ছিলাম, তাই খেয়াল করিনি। তখনই লোকটা এসে হয়তোবা বসে পড়েছেন। লোকটা এবার ভালোভাবে পর্যবেক্ষণ করলাম আর তার হাব ভাব বোঝার চেষ্টা করলাম। লক্ষ্য করলাম তার হাব ভাব একটু অস্বাভাবিক ধরনের। গায়ে ময়লা ফুতুয়া এবং কয়েক বছরের না কামানো লম্বা দাড়ি, গোপ যেন চিরস্থায়ী বলি রেখা পরিপূর্ণ হয়ে গেছে। বয়স আন্দাজ করা ভীষণ কঠিন। তার সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর জিনিসটা হলো তার চোখ। এমন চোখ আমি আগে কখনো দেখিনি। চোখের মনি একদম খোলাটে, যেন মরা মাছের দৃষ্টি, এবং একভাবে চেয়ে আছে আমার মুখের দিকে। অমন দৃষ্টি বেশিক্ষণ সহ্য করা যায় না। গা যেন শিরশির করে ওঠে। আমি আর নিজের জায়গা থেকে নামলাম না, পা তুলে গুটি গুটি হয়ে শুয়ে পড়লাম এবং লোকটার দৃষ্টি এড়াতে বাইরের দিকে তাকিয়ে রইলাম। আর ওই বড় জোর 3 ঘন্টা, তারপরে আমার গন্তব্যে পৌঁছে যাব। সূর্যি মামা অনেকক্ষণ আগে চোখের আড়াল হয়েছে। এখন একটা লালচে মায়াবী আলোয় চারিদিকটা ভরে উঠেছে। বেশ উপভোগ করলাম এই মায়াবী পরিবেশটা। কিন্তু এবার একটা কর্কশ কণ্ঠে আওয়াজ, আবারও পেছন ফিরে তাকালাম।
সেই বুড়ো লোকটা এখন উঠে দাঁড়িয়েছে, কি যেন বিড়বিড় করে বলছে। আশেপাশের লোকগুলো অদ্ভুত দৃষ্টিতে বুড়োটাকে দেখছে। এবার লোকটা বেশ জোরে সোরে অস্পষ্ট কণ্ঠে বলল, যাস না রাগ করছি, রাগ করে সবাই কিন্তু গিলে ফেলবে। যাস না, মরবি তো মরবি কিন্তু। যাস না ফিরে আয়, ফিরে যা। বিকট ভাবে এক অদ্ভুত হাসি দিল, মনে হলো যেন সে একটা পাগল। এবং আমি তখন বললাম, এই তুমি আবার কখন উঠেছো ট্রেনে? হ্যাঁ? উল্টো থেকে নতুন একটা গলায় সম্মত ফিরে আমার পরনের জামা কাপড়ে দেখে মনে হয় লোকাল লোক। কাঁধে আবার একটা ভোজ খাওয়া রয়েছে, তাকে দেখে মনে হলো বুড়োটাকে সে চিনে। সে এসে বুড়ো লোকটাকে একটা ধাক্কা মারে। আমি তখন বললাম, কি করছেন আপনি? বুড়ো মানুষ। তখন তিনি বললেন, ক্ষমা করে দেন বাবু, আসলে বুড়োর মাথা পুরো গেছে, তাই সারাদিন কি সব ভুলভাল বকে যাচ্ছে, যাকে তাকে ধরে উল্টো পাল্টা বকে যাচ্ছে আর ভয় দেখায়। লোকটা বেশ কিছুক্ষণ ধরে ক্ষমা চেয়ে বুড়োটাকে ধাক্কা মারতে মারতে ট্রেন থেকে নামিয়ে দেয় এবং একটা সময় ট্রেন থেকে নেমে যায়। ট্রেনটা আস্তে আস্তে আবারও চলা শুরু করলো। আমি জানালায় মুখ রাখলাম, দেখি কিছুক্ষণ আগের সেই বুড়ো লোকটি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে একটা বাঁকা হাসি হাসলো। কি বিভৎস ভয়ঙ্কর দৃশ্য, বিরক্ত লাগছে লোকটাকে। জানালা দিয়ে মুখ সরিয়ে আবার চোখ বন্ধ করে ফেললাম। ট্রেনের গতিও এতক্ষণ চেনা যাচ্ছে না এবং প্রকৃতির লাল রং মুছে গিয়ে রাতের অন্ধকার আর অধিকার বিস্তার করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। ট্রেন থেকে যখন নামলাম তখন অন্ধকারে চারিদিকে যেন ছেয়ে গেছে। একটু এদিকে ওদিকে চাইতেই একটা লোক স্টেশনের গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কাছে গিয়ে পরিচয় বলাতেই বুঝলাম এই হলো রামগোপাল। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা ভ্যান ও জোগাড় করে রেখেছে, সে আমার জন্য জোগাড় করে রেখেছে। মনে মনে খুশি হলাম। কিছুক্ষণ কথা বলে বুঝতে পারলাম বেশ কাজের লোক রামগোপাল। আর তা যদি তিনি নাই হতেন তাহলে কি আর বাসুদেব বাবু তার আদি বাড়ি এনার হেফাজতে রেখে আসতেন আর শান্তিতে থাকতে পারতেন? সম্ভব ছিল না। তো যাই হোক, মালপত্র তুলে নিয়ে আবার রামগোপাল দুজনে চড়ে বসলাম ভ্যানের ওপরে এবং ভ্যান এখন স্টেশনের রাস্তা ছেড়ে অনেকটা দূরে এগিয়ে গেছে এবং এতক্ষণ আমি চুপচাপ ছিলাম। এবার দেখি রামগোপাল আমার সাথে কথা বলতে শুরু করলো এবং বলল, কর্তা বাবু বলে দিয়েছিলেন যে আপনার বেশি ঝাল মশলা খাওয়া বারণ, তাই তো খুব বেশি কিছু রান্না করিনি। তার কথা শেষ হবার আগে আমি তাকে আশ্বস্ত করে বললাম, আরে কাকা, আমি তো এই নিয়েই চিন্তায় ছিলাম। আমি তো ভেবেছিলাম আপনাকে কি বলবো, কি জানি আপনি আমার রান্না কি করেন আমি তো জানি না, তাই বলতে সাহস পাচ্ছিলাম না। যাক, আপনি আমাকে বাঁচালেন। রামগোপাল একটা মৃদু হেসে বললেন, এতে আবার সাহসের কি আছে? আপনার যখন যা লাগবে আমাকে বলবেন, আশা করি আপনার এখানে কোনো অসুবিধা হবে না। কর্তা বাবু আপনার সমস্ত দায়িত্ব আমাকে দিয়েছেন, আপনাকে দেখে রাখা আমার দায়িত্ব, বুঝলেন? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর বললাম, আচ্ছা কাকা, তাহলে আমার একটা হেল্প করতে পারবেন? রামগোপাল বলল, আরে বলুন না, অত স্তোত করছেন কেন? আমি তখন বললাম, আসলে আমার হাতে মোটে 7 দিনের সময় আছে, তার মধ্যে একটা মন্দির খুঁজে বের করতে হবে। খুব কঠিন ব্যাপার, আর আমাকেই মন্দিরের ব্যাপারগুলো আর্টিকেল লিখে দিতে হবে। তাই এমন কাউকে দরকার যে আমাকে এই ব্যাপারে একটু সাহায্য করতে পারবে। তখন রামগোপাল বলল, ও এই ব্যাপার, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাদের এখানে একজন কম বয়সী একটা ছেলে আছে, খুব কাজে, ওর নাম সৌধু। ওকে কাল আমি সব বলে দিব, ও আপনাকে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাবে। আর আপনার যা যা প্রয়োজন ও তার দাদু হরিয়ানের কাছে গিয়ে জানতে পারবেন। উনি খুব সাহসী মানুষ, ইতিহাস নিয়ে প্রচুর জ্ঞান। আমি তখন বললাম, ওফ, আপনি বাঁচালেন। যাক, আমার আর তাহলে আর কোনো চিন্তা রইল না। তখন রামগোপাল বললেন, আর হ্যাঁ, চিন্তা নয়, এবার গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে ফেলুন, যান ঘুম দিন, দেখবেন কাল সকালে সব হয়ে গেছে।
বুঝলেন? আমাদের ভ্যানটা কখন যেন শালের জঙ্গলের মধ্য দিয়ে একটা আঁকা বাঁকা পথ ধরেছে তা আমি খেয়ালই করিনি। এতক্ষণ ঝিঝি পোকার বিশ্রামহীন সুর শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখন কেমন যেন মনে হচ্ছে সমস্ত আওয়াজই বহু বহু দূর থেকে ভেসে আসছে। ঘড়িতে দেখার চেষ্টা করলাম, ওই মাত্র 9টা বেজে গেল। এখনই এত অখণ্ড নিস্তব্ধতা, কোনো সারা শব্দ কিছুই নেই, শুধু আমাদের ভ্যান চলার ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। এত নৈশব্দের মধ্যে ওই আওয়াজটা যেন আরো অস্বস্তিকর শোনাচ্ছে। অনেকক্ষণ ধরে একটা ঠান্ডা হাওয়া আমার শরীরে, চোখে মুখে তার পরশ বলিয়ে দিচ্ছে। চোখটাও যেন লেগে এসেছে। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ঘোরটা যেন ভাঙলো। রামগোপালের উচ্চ গলার স্বরে আর হঠাৎ করে ভ্যানটা একটা ঝটকা মারলো এবং দাঁড়িয়ে যাওয়ার ফলে প্রথমটাই হকচকিয়ে গেলাম। ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে প্রথমে কিছুই বুঝতে পারলাম না। তারপর চোখ সরিয়ে যেতে বুঝলাম রামগোপাল কাকা ভ্যান থেকে নিচে নেমেছেন। তার মুখ পরিষ্কার না দেখে তার কথা বলার ভঙ্গি স্পষ্টই বিরক্তিকর মনে হচ্ছে। তারপর একটা চেনা জন্তুর আওয়াজ পেয়েও আমি যেন নেমে দাঁড়ালাম। ওই অন্ধকারে বোঝা গেল একটা সাদা থপথপে ছাগল ছানা। বুঝলাম হঠাৎ করে আমাদের ভ্যানের সামনে তার আগমন, এই কারণেই এমন বিপত্তি। রামগোপাল কাকা ছাগল ছানাটিকে কোলে তুলে নিতে নিতে বললেন, এটা আবারও কোথা থেকে এলো? কার বলতো? পশুটা ভ্যান চালককে করলো। সেও ব্যাপারটা বুঝতে পারছে না, এত রাতে এমন হঠাৎ করে ছাগল আসবে কি করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমস্ত সমাধান তৈরি হয়ে গেল। কিছুটা দূরে একটা ছায়ামূর্তি দেখা গেল, মনে হলো এদিকেই আসছে। বুঝতে অসুবিধা হলো না, ইনি এই ছাগলটার আসল মালিক। সে এগিয়ে আসতেই রামগোপাল কাকার গলায় শোনা গেল, নে ধর, সামনে রাখতে পারিস না নাকি? এখনই তো আমাদের ভ্যানের নিচে চাপা পড়তে যাচ্ছিল। আশ্চর্য, আমি এই অন্ধকার কাউকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না, কিন্তু এরা কিভাবে কথা বলছে যেন একে অপরকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। একেবারে শুনতে পেলাম একে অপরের গলা। অদ্ভুত। তখন সেই লোকটা বলল, আরে আমি তো আজ এটাকে নিয়ে বের হয়েছিলাম ওই কুলু দিঘির জঙ্গলের দিকে। সে বেটা মাঝির সাথে কিভাবে জানি চম্পট দিল, আর তাই তো। বাকি কথাটা শেষ করার আগে ভালো শেষ করতে পারলো না, তার আগে সে চুপ করে গেল। আমি আবার রামগোপালের গলার আওয়াজ পেলাম। সে বলল, ঠিক আছে ঠিক আছে, যা যেখানে যাচ্ছিলি যা, সাবধানে বাড়ি ফিরিস। প্রত্যুত্তরে সেই লোকটি বলল, হ্যাঁ কাকা, বলেই ছাগল ছানাটিকে সাথে করে নিয়ে হন হন করে বেরিয়ে গেল। ভুল শুনলাম কিনা জানি না, কিন্তু আমার মনে হলো লোকটার গলাটা খুব কাঁপছিল, যেন কিছু একটা নিয়ে খুব বেশি ভয় পাচ্ছে সে। যাই হোক, আমি আর ততটা পাত্তা দিলাম না। ভ্যান আবারও আগের মতো করে চলতে শুরু করলো। সে একই নৈশব্দ এবং ক্যাচ ক্যাচ আওয়াজ, যেন মাথাটা ভন ভনিয়ে উঠেছিল। আমি রামগোপাল কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এখানে আলোর ব্যবস্থা নেই? প্রত্যুত্তরে কাকা বললেন, আছে তো, কিন্তু এই নামে বাঁচতে অর্ধেক সময় আলোই থাকে না, বুঝলে? এবারে ওই লোকটার কথা আমি জিজ্ঞেস করলাম কাকাকে, কাকা অত রাতে ওই লোকটা ছাগলটাকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল কি কারণে? বুঝলাম লোকটার কথা বলতেই কাকা যেন চুপ হয়ে গেল। তারপর খানিকটা যেন কথা ঘোরানোর কায়দা বলল, ওইদিকে বাড়ি, আর কি সব বাড়ি ছাড়িয়ে একটু গেলেই জঙ্গল পড়ে। আমি তো বললাম একটু সাবধানে যে দাঁড়িয়ে, রাত বিরাতে জঙ্গলের ধারে কত বিষাক্ত পোকামাকড় থাকে, বলা তো যায় না। অদ্ভুত, এত রাতে লোকটা ছাগল ছানা নিয়ে জঙ্গলে যাবে কি করতে? হয়তো আরো কিছু বলতাম, কিন্তু তার আগেই কাকার গলা থেমে গেল। চলো, এসে গেছি, নেমে পড়ো। আমিও তার কথা শুনে নেমে পড়লাম এবং সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা বড় সড়ো বনেদি বাড়ি এবং উপরতলাটা অন্ধকার। নিচতলায় টিমটিমি করে খানিকটা দূরে একটা হারিকেন জ্বলছে। বাড়ির কাছে আসতেই মনে হলো বাড়িতে কারেন্ট নেই। সর্বনাশ, রাতে ঘুমাবো কি করে? এখন তো যথেষ্ট গরম রয়েছে। আমার মুখের ভাবটা বুঝতে পেরে কাকা বলল, আরে চিন্তা নেই, বড় বড় দুটো জানলা আছে, খুব বাজারে আসে, ঘুমাতে পারবে, সমস্যা হবে না। মনের কথা কাকাকে বলতে সে বলে উঠলো, আরে আরে চিন্তা করছো কেন? বললাম না তোমার কোনো অসুবিধা হবে না। এখানে এত কারেন্টের সমস্যা বলে আমি শুধুকে নিয়ে আগেও সব আনিয়ে রেখেছিলাম, তাই জানালা না লাগিয়ে জারের মতো করে একটা জিনিস রেখেছে, বুঝলে? আমি তখন বললাম, উইন্ডো নেট?
তখন সে বলল, হ্যাঁ ওইটাই আর কি। তখন আমি বললাম, আচ্ছা বেশ বেশ, তাহলে তো কোনো ব্যাপার না। কথা বলা শেষ করে কাকা বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। আমিও ভেতরে ঢুকে গেলাম। ভ্যানওয়ালা ততক্ষণে বিদায় নিয়েছে। কাকার কথা মতোই ঘরে ঢুকে ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে রাতের খাবারটা খেয়ে ঘরে এসে দরজা দিলাম। তারপর টান টান হয়ে শুয়ে পড়লাম। কাকা ঠিকই বলেছিল, জানলা দিয়ে স্নিগ্ধ শীতল বাতাস ঘরে ঢুকেছে এবং মাথার উপরে জানালা দিয়ে চাঁদের খানিকটা আলো ঘরে এসে পড়েছে। তাতেই ঘরের ভেতরে একটা আলো আধারি একটা মায়া জগতের সৃষ্টি হয়েছে। সেদিকে তাকিয়ে থাকতেই কেমন যেন শরীরটা এবং চোখটা ভারী হয়ে গেল। মনে হলো এখনই যেন ঘুমিয়ে যাব। সকালে একটা বড় সড়ো আর মোরা ভেঙে বিছানা ছাড়লাম। শরীর মন দুটোই ফুরফুরে লাগছে। অনেকদিন পর দারুণ একটা ঘুম দিয়েছি। সত্যি এখানের পরিবেশটা বেশ সুন্দর এবং বিছানাটা ভালোভাবে গুছিয়ে রাতের পোশাক বদলে যখন বাইরে এলাম ততক্ষণে রান্নাঘর থেকে বাসন কোসন টুংটাং আওয়াজ যেন ভেসে আসছিল। বুঝলাম রামগোপাল কাকা সকাল সকাল তার কাজ শুরু করে দিয়েছে। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম সকাল 8টা বাজে। রাতে ক্লান্ত আর অন্ধকার থাকার কারণে বাড়িটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারিনি। এখন ভালো করে দেখতে লাগলাম। বেশ বড়সড় জায়গা জুড়ে বাড়িটা এবং দোতলা বনেদি বাড়ি এবং বাড়ির দুপাশে ছোটখাটো বাগান রয়েছে। সেখানে ফুটে রয়েছে হরেক রকমের পাহাড়ি ফুল এবং বাড়ির মেইন দরজা পেরিয়ে একটা বড় দালান। শেষ প্রান্তের রান্নাঘরটা, মাঝে দুটো দানা বন্ধ ঘর এবং তারপরে আমার ঘর এবং আমার ঘরের শেষ প্রান্ত থেকে উঠে গেছে দুতলায় চড় সিঁড়ি। বাড়িটা দেখতে দেখতে কখন যে রামগোপাল কাকা আমার কাছে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। হঠাৎ তার গলার স্বর শুনে কিছুটা চমকে উঠলাম। রামগোপাল কাকা বললেন, এই তো দাদা বাবু উঠে পড়েছেন দেখি। আবার চা বানানো হয়ে গেছে, আপনি খাবেন তো নাকি? আমি তখন বললাম, হ্যাঁ চাচা, চা তো খেতেই হবে। আচ্ছা কাকা, বাথরুমটা? আমার কথা শেষ হওয়ার আগেই কাকা বাথরুমটা দেখিয়ে দিল। তারপর সেই রান্নাঘরের দিকে চলে গেল। আমিও চট করে ঘর থেকে ব্রাশ, টুথপেস্ট আর তোয়ালাটা নিয়ে সমস্ত কাজকর্ম ছেড়ে দালানের মাঝামাঝি রেখে একটা চেয়ারে এসে বসলাম। ইতিমধ্যে রামগোপাল কাকাও চা এনে উপস্থিত। গরম ধোয়া ওঠা চায় একবার চুমুক দিতে শরীরের সমস্ত ক্লান্তি যেন মুছে গেল এবং কাকাও নিজের চা এনেছিলেন। কিন্তু আমরা আছি দুজন, অথচ প্লেটে আমারও একটা এক্সট্রা চা খেতে দেখে অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করতেই যাব তার আগে সেখানে একজন এসে উপস্থিত হলো। একটা মধ্যবয়স্ক রোগাট লোক, ঘুরিয়ে ঘুরিয়ে চলে। কাকাকে জিজ্ঞেস করার আগে তিনি বললেন, ওর নাম রঘু, ওই সামনেই থাকে, বাগান পুরোটাই দেখাশোনা করে। আমারও তো বয়স হয়েছে, তাই একা একা সব করতে পারি না, ওই সময় একটু সাহায্য করে দেয়। তারপর একটু কাছে এসে ফিস ফিস করে কাকা বলে উঠল, আসলে ওর ওই খোড়া পায়ের জন্য কেউ ওকে তাস দেয় না, বেচারা কেউ নাই, তাই খোড়টা আমাকে বলে ওখানে কাজ রেখেছি। কাকার কথা শেষ হলে আমি রঘুর দিকে তাকালাম। সে এসে চুপচাপ বাগানের দিকে চলে যাচ্ছিল, কিন্তু কাকার কথায় আমার দিকে এলো এবং কাকা রঘুর সাথে আমার আলাপ করিয়ে দিলেন। এবার বুঝলাম যে এই এক্সট্রা চাটা কার জন্য। সেই চাটা নিয়ে বাগানের দিকে চলে গেলাম। সে চাটা নিয়ে বাগানের দিকে চলে গেল। বুঝলাম লোকটা খুব একটা কথা বলতে পছন্দ করে না। আমিও চার লাস্ট চুমুকটা দিয়েই কাকাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকা, কালকে যে সেতুর কথা বলেছিলেন সে তো এলো না। কাকা তখন বলল, সত্যি তো, বেলা 9:30 বাজতে চলল, এখনো তো সেতু এলো না। কাকা বেশ অবাক হলেন আর বললেন, নিধিঘাত বস বস করে ঘুমাচ্ছি। একই তো ওর দোষ, খালি হাতে আর ঘুমাতে পেলে কিছু না কিছু চাই তার, বেটা কুম্ভকর্ণ। আমি কাকার কথা বলার ভঙ্গি প্রায় হেসে পড়লাম। আমি বললাম, আচ্ছা আচ্ছা কাকা, অত রাগ করতে হবে না, ঠিক আছে, আমি না হয় আস্তে আস্তে একটু রেডি হই, ঠিক চলে যেতে পারবো। এরপরে কাকা বললেন, আচ্ছা রাটা বললাম 9টার মধ্যে চলে আসতে, আর এখন কথা যদি না শুনে কি যে করবো।
এই বলে কাকা উঠতেই যাচ্ছিলেন, হঠাৎ তার চোখ গেল দরজার দিকে, আর তারপরে শুনলাম, ওই যে এসেছে লাট সাহেব, কর্তনের ঘুম ভেঙেছে তাহলে। আমিও দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে, ওই 16 থেকে 17 বছর মতো বয়স হবে। বুঝলাম এই সেই সতু, কাঁচুমুচু মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। সতু বলল, বিশ্বাস করো কাকু, আমি ভোরবেলায় জেগে গেছিলাম, ভাবলাম এত তাড়াতাড়ি কি করব, তাই কিছুক্ষণ শুয়ে থাকি, তারপর না হয় যাবো, কিন্তু এখন ঘুম পেল। তখন কাকাবাবু বললেন, থাক থাক, তোকে আর বাহানা দিতে হবে না, এই যে দাদা বাবু এসেছে, নিয়ে যা, আজকে আশেপাশে যে পুরনো মন্দিরগুলো আছে না, ওগুলো দেখি আন যা। আজকে বরং রায়পাড়ার দিকে নিয়ে যাবে বুঝলে। কাল অন্তত একটা সকাল সকাল আসিস কিন্তু, নাহলে কিন্তু খবর আছে, আমার দাদা বাবুর অনেক কাজ আছে কিন্তু বললাম। তোর মতো সারাদিন পরে পরে ঘুমালে আমাদের তো চলবে না, চত্ব সব। একটানা বকাঝকা করে রান্নাঘরের দিকে চলে গেল রামগোপাল কাকা। ওদিকে বাচ্চা ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে রইল বেচারা। আমি গিয়ে ওর মাথায় হাত বোলাতেই গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, নাও গো দাদা বাবু, চলো, না হলে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে দেখলে আবার বটি নিয়ে তেড়ে আসবে। এতটুকু বলে ফিক করে হেসে দিল ছেলেটা। আমিও হাসি চেপে ওকে বললাম, আমাকে দাদা বাবু বলার কোনো দরকার নেই, দাদা বলে ডাকবি, ঠিক আছে? তুই একটু দাঁড়া, আমি ঘর থেকে ব্যাগটা নিয়ে আসছি, কেমন? এতটুকু বলেই আমি ঘরে চলে গেলাম। ফিরে এসে দেখলাম রামগোপাল কাকা ওখানে দাঁড়িয়ে আছে এবং আমাকে আসতে দেখে বলল, বিকেলের মধ্যে ফিরে এসো। এইখানে যখন তখন আলো চলে যায়, বেশি অন্ধকার হয়ে গেলে কিন্তু আবার সমস্যা, বুঝলে। কাকার পুরো কথা শেষ হতে না হতে আমি বললাম, ঠিক আছে কাকা, চিন্তা করেন না, আমি আলো ফুরাতে ফুরাতে চলে আসবো, ঠিক আছে, আসি। এই বলে আমি আর শুধু বাইরে বেরিয়ে পড়লাম এবং চোখের ভুল কিনা জানি না, তবে পেছন থেকে ফেরার সাথে সাথে মনে হয়েছিল বাড়ির দালানের একদম শেষ প্রান্তে একটা আচ্ছা অপূর্ব মুহূর্তের মধ্যে যেন সরে গেল। কি ছিল ওটা? রঘু? রঘু কি আমাদের কথা আড়ি পেতে শুনছিল? কি জানি, ব্যাপারটা কেমন যেন ভালো ঠেকলো না, মনের ভিতরে উসখুস করলাম। ইতিমধ্যে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। কাছে পিঠে অনেকগুলো মন্দির দেখা হয়ে গেছে। এই মন্দিরগুলো সেরকম পুরনো নয়, এর চেয়েও পুরনো মন্দির আছে। ওই 150 থেকে 200 বছর পুরনো মন্দির নাকি ওই রায়পাড়ার ওইদিকে আছে, কিন্তু ওইদিকে যেতে হলে একটা সকাল সকাল বের হতে হবে, তাই ওইদিকে যাওয়া আজ ক্ষান্ত দিলাম। ইতিমধ্যেই সতুর সাথে বেশ আলাপ হয়ে গেল, যেটা বেশ মিশুকে। সারা রাত যেমন পক পক করে এবং আমার ভাগ্য করে মাথাটা খেয়েছে, তেমনি এই মন্দিরগুলো সম্পর্কে নানা অজানা তথ্য আমাকে দিয়েছে। সবই ওর দাদুর কাছ থেকে জানা। ওর নাকি পুরনো মন্দির রাজবাড়ি সম্পর্কে ভীষণ ইন্টারেস্ট ছিল। ভালোই হলো, মন মতো একটা গাইড পাওয়া গেল। সারাদিন এদিক সেদিক ঘুরে ক্লান্ত হয়ে ঘিমের ন্যায় যখন ফেরার পথ ধরলাম, তখন বিকেল 5টা বেজে গেছে। পশ্চিম আকাশে সূর্য আকাশের গায়ে রীতিমতো লাল আবির মাখিয়ে অনেকক্ষণ আগিয়ে ঢলে পড়েছে। শুধু অনেকক্ষণ ধরে বাড়িতে যাওয়ার জন্য উসখুস করছিল। বেচারা মাকে ভীষণ ভয় পায়। ওর মা বলেছে 5টা বাজার সাথে সাথে ঘরে ঢুকতে, তাই আমিও ওকে আটকে রাখলাম না। আর 10 মিনিটের মতো হেঁটে গেলেই পৌঁছে যাব। শুধুকে বললাম চলে যেতে আর কাল সকালে তাড়াতাড়ি চলে আসতে। সে আমার টাটা দিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে একটা অদ্ভুত অনুভূতি কথা বলে গেল। ধমজেদা, বেশিক্ষণ রাতে বাইরে দেখো না, জায়গাটা কিন্তু ভালো না। ওর এমন কথা শুনে কিছুটা বোধ কম হলো না। জিজ্ঞেস করার আগে ব্যাটা পালিয়ে গেল। কাল সকালে জিজ্ঞেস করতে হবে কেন এমনটা বলেছিল। যাই হোক, আমিও উল্টা দিকে হাঁটা শুরু করলাম। এতক্ষণ খেয়াল করিনি, এটুকু সময়ের মধ্যে আশেপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে। রাস্তাটা একটাও লোক নেই, একদম যেন নীরব রাস্তা। কি অদ্ভুত রে বাবা! এই সময় তো আমাদের কলকাতার শহর মানুষের ভিড়ে ভিড়ে পড়ে যায়, আলোর রোশনি একেবারে চারিদিকে ঝলমল করে, কিন্তু এ তো এমন পাণ্ডবর্জিত জায়গা নয় তো। অদ্ভুত, তাও এত নিস্তব্ধ কেন? আলো নেই, বাতাস নেই, যেন থমকে গেছে।
কি অস্বস্তিকর পরিবেশ, দিনকে দিন ঝিঝি পোকার ডাক থাকছে, একদম অদ্ভুত অবস্থা। তাড়াতাড়ি বাড়ি থেকে হাঁটলাম, কিন্তু মাঝপথে যেতেই থমকে যেতে হলো। অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম একটা অপর, এবং হ্যাঁ, এটা কোনো ভুল হয়নি, স্পষ্ট মানুষের একটা অপর, কিন্তু অন্ধকারের মধ্যে নিথর দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? লোকটি কি? বিষয়টা অদ্ভুত ঠেকলো। লোকটাকে ডাকলাম, ও ভাই শুনছেন? লোকটা কোনো উত্তর দিল না, পাথরের মতো দাঁড়িয়ে রইল, আগের মতো করে দাঁড়িয়ে রইল। এবার আমার একটু খটকা লাগলো, লোকটার দিকে এগিয়ে গেলাম, কিন্তু এক পা দু পা এগুতেই লোকটার মধ্যে একটা অস্থিরতা ভাব শুরু হলো। লোকটা চলতে শুরু করলো। কেন জানি না, আমার মনের মধ্যে একটা তীব্র কৌতূহল জাগতে শুরু করলো। আমিও নিশ্চুপ হয়ে অনুসরণ করতে শুরু করলাম তাকে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছুই তো বুঝতে পারছি না। একটা যেন মায়া জালে আটকে গিয়েছি। এখন ইচ্ছা থাকলেও নিজেকে থামাতে পারছি না। আশেপাশের অন্ধকার যেন আরো তীব্রতর হচ্ছে। আধা চাঁদের আলোয় পারিপার্শ্বিক পরিবেশটা দৃশ্যমান হচ্ছে না। যতই এগুচ্ছে অন্ধকার যেন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। মনে হচ্ছে অন্ধকারের অতল গভীরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। একটা সময় চলতে চলতে খেয়াল হলো আমার সামনে আর কেউ নেই। চমকটা ভেঙে যেতে একটু ভয় হতে শুরু করলো, এবং এই কোথায় এসে পড়লাম? চারিদিকে এরকম অন্ধকার কেন? একদম গাঢ় অন্ধকারে লেগে গেছে। চোখ খুলে রাখা আর বন্ধ করে রাখা একই রকম মনে হচ্ছে। হাতড়াতে সামনের দিকে এগিয়ে গেলাম। কোথা থেকে জলের আওয়াজগুলো যেন আসছে। সামনে কি পুকুর নাকি ঝিল বুঝতে পারছি না। কিছুটা এগুতেই সন্দেহ হলো একটা বিশাল বড় ঝিল। আধা চাঁদের দিকে ঝিলের জলে এমন ভাবে পড়েছে যেন হিরের টুকরো ছড়িয়ে রয়েছে। একটা মন জড়ানো শীতল হাওয়া ভেসে আসছে ঝিলের দিকে। ঝিলের পুরোটা জুড়ে গাছপালা ঝোপঝোপ তার আধিপত্য বিস্তার করেছে। ফলত জায়গাটি ছোটখাটো জঙ্গলের সৃষ্টি করেছে। কিন্তু কিছুটা এগোতে যাব, হঠাৎ দেখলাম আমার চোখের সামনেটা ঝাপসা হয়ে গেল। একটা সাদা ধোঁয়া এসে ঘরের চারপাশে গেল, অনেকটা শীতকাল ভোরবেলায় কুয়াশা ঢেকে যাওয়ার মতো। আর একটা অদ্ভুত জিনিস খেয়াল হলো, ধোঁয়াটার মধ্যে একটা কটু গন্ধ ছড়িয়ে পড়েছে। আর সেই গন্ধের নিঃশ্বাসটা যেন ভারী হয়ে এসেছে। উফ, কি ঝামেলায় পড়লাম রে বাবা! কি মরতে বসলাম নাকি? ওই ধোঁয়ার মধ্যে এবার হাতড়াতে শুরু করলাম, কিন্তু কোনো দিকে যেতে পারছিলাম না, কিছু তো কিছু পাচ্ছি না। অবশেষে যখন মনে হচ্ছে যে এবার এই সাদা ধোঁয়ার মায়াজাল ছাড়িয়ে বেরিয়ে যেতে পারবো, ঠিক তখনই কানে এলো ঘন্টা ধ্বনির আওয়াজ। কি ব্যাপার? এদিকে কোনো মন্দির আছে নাকি? ওই তো কিছু একটা দেখা যাচ্ছে মনে হয়। কি ওটা? কোন মন্দির? সাদা ধোঁয়ার মাঝে কিছু যেন একটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ওই তো মাথায় চূড়ায় দেখাও যাচ্ছে। আরে আজও মানে মন্দির। এভাবে ধীরে ধীরে পুরো স্পষ্ট হয়ে গেল সামনের দৃশ্যটা। একটা ভগ্নপ্রায় মন্দির এদিকে ধসে পড়েছে, এবং মন্দিরের গায়ে ইটগুলো দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর দানবের দাঁত বেরিয়ে আছে। মন্দিরের গায়ে শ্যাওলা খার অভ্যন্তরীণ একদম যেন আস্তরণ পড়েছে, এবং গর্ভগৃহে ঢোকার দরজাটার এক সাইড দিয়ে খসে পড়েছে। তাই দেখে মনে হলো অনেক বছরের পুরনো এই মন্দিরটি। পুরনো যে কোনো স্থাপনার প্রতি আমার টানটা চিরকালই অনেক বেশি ছিল। তাই তো নিজের রিসার্চের জন্য বাংলার পুরনো মন্দিরগুলোই বেছে নিয়েছিলাম। কিন্তু এই মন্দিরে সেই মন্দিরটা নয়। এই মন্দির দেখলে মনে হয় একটা অদ্ভুত ভয়ের সৃষ্টি হচ্ছে, শরীর কাঁপুনি লাগে। গর্ভগৃহের অন্ধকার দেখলে মনে হয় ওই অন্ধকারে একবার পা রাখলে চিরকালের জন্য হারিয়ে যাব ওই গর্ভে। একভাবে তাকিয়ে থাকলে মনে হয় অন্ধকারটা যেন জীবন্ত হয়ে উঠেছে। এখনই অন্ধকার ফুরিয়ে আসবে এমন কিছু সব দেখা মোটেই শুভকর হবে না। না, এইখানে দাঁড়ানো ঠিক হবে না। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। পিছন ঘুরতে দেখলাম এখনো সেই সাদা ধোঁয়া ঢেকে রেখেছে চারিদিক। কিন্তু এবারে আর ঘাবড়ালাম না। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দৌড় মারলাম। দৌড়াতে মনে হলো এবারে দম বন্ধ হয়ে আসছে। কিন্তু একটা সময় চোখ খুলে বুঝলাম সে আগের জায়গায় ফিরে এসেছি। এর পেছন থেকে একবারও যেন তাকালাম না। হাঁটতে লাগলাম বাসুদেব বাবুর বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি যেতেই দেখলাম রামগোপাল কাকা হারিকেন হাতে নিয়ে ইতি উঠি আছেন, এবং
বুঝলাম এতক্ষণ ধরে ফিরছি না দেখে নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়েছিলেন। আমাকে দেখে তিনি প্রায় হন্তদন্ত হয়ে আমার কাছে এলেন, কিছুটা শাসনের ভঙ্গিতে বললেন, তোমায় না বেরোনোর আগে বলেছিলাম না আলো থাকতে থাকতে চলে আসতে? কোথায় ছিলে এতক্ষণ? ঘড়িতে দেখেছো কটা বাজে? আমি নিজের ঘড়িতে দেখলাম রাত 8টা বেজে গেছে। প্রায় 3 ঘন্টার পর আমি ওখানে ছিলাম, কিভাবে সম্ভব? যাই হোক, কাল থেকে এত দেরি করে আর আসবো না। কাকা আবারও বললেন, যাই হোক, কালকে থেকে এত দেরি করে এসো না, তোমার ভালোর জন্য বলছি। জায়গাটা সুবিধার না, যাও ঘরে গিয়ে বরং একবার স্নান করে নাও, আমি তো পুরো ভিজে গেছো। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে ক্রমাগত হাঁপাতে লাগলাম। রামগোপাল কাকা কিছু একটা আঁচ করে আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? বলো তো, এত হাঁপাচ্ছ কেন? তুমি কি কোনোভাবে রাস্তা ভুলে গিয়েছিলে? তাকে এখনই আসল ব্যাপারটা বললাম না, তার বদলে বললাম, হ্যাঁ কাকা, আসলে রাস্তাটা পুরোটা গুলিয়ে ফেলেছিলাম, চিনতে পারছিলাম না, তাই এত দেরি হয়ে গেল আর কি। কাকা কি বুঝলেন তা জানি না, একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে নিজের কাজে চলে গেলেন। আমিও তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। চুপচাপ গিয়ে বসলাম খাটে। আমার সাথে কিছুক্ষণ আগে যা হয়েছিল তাকে আদৌ সত্য নাকি আমি হ্যালুসিনেট করেছিলাম, কিভাবে বা সেখানে পৌঁছলাম আমি জানি না, কোনো স্পষ্ট উত্তর নেই আমার কাছে। আর কিছু ভাবতে পারলাম না, মাথাটা প্রচন্ড ভারী হয়ে গেছে এবং খাটের শরীরটা এলিয়ে দিলাম। ধীরে ধীরে হারিয়ে গেলাম গভীর ঘুমের দেশে। রাত তখন কটা বাজে জানি না। হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একা একটা ফাঁকা রাস্তায় একা দাঁড়িয়ে আছি। দূর থেকে ভেসে আসছে কাঁসার ঘন্টার শব্দ। মন দিয়ে শুনতে লাগলাম কোন দিক থেকে আওয়াজটা ভেসে আসছে, কিন্তু আমি তো শুয়েছিলাম ঘরে, তাহলে শব্দ এলাম কোথা থেকে? আমার তো স্লিপিং ওয়ার্ডার নেই, কোনো কানে ছিল না। এবারে দেখলাম কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে রামগোপাল কাকা। তার চোখ মুখ দেখে মোটেই স্বাভাবিক মনে হলো না। কাকা অদ্ভুত একটা ফ্যাসফ্যাসে গলায় আমাকে বলল, দাঁড়িয়ে থেকো না দাদা বাবু, চলে আসো আমার কাছে। আমি বললাম, কিন্তু কোথায় যাব, আর এখানে বা এলাম কি করে, কোন জায়গা এটা? আমার প্রশ্নের উত্তরে কাকা আমার দিকে তাকালেন। আমার প্রশ্নের উত্তর দিলেন না, তাকে দেখে মনে হচ্ছে ঘোরের মধ্যে চলে যাচ্ছেন তিনি। আমিও তাকে অনুসরণ করলাম। আমাদের ঘিরে এমন দুপাশে বিস্তৃত মাঠ, ধান কাঠ, যেন পুকুর চারিদিকে ভরে গিয়েছে। পুরো গ্রাম বাংলার পরিবেশ, মনে হচ্ছে কোনো প্রত্যন্ত গ্রামে এসে পড়েছি। হাঁটছি তো হাঁটছি, পথ যেন শেষ হতে চাইছে না। কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছি কিছুই জানি না। আরো কিছুক্ষণ এরকম হাঁটার পরে দূরে দেখলাম একটা মন্দিরে আলো জ্বলছে। কয়েকজন মানুষ চোখে পড়লো সেখানে। যখন প্রায় হাঁটতে হাঁটতে অনেকটাই কাছে এসে গেছি, তখনই মন্দিরটা দেখে বুকটা ধড়াস করে উঠলো। এই তো সেই মন্দির, কিন্তু এখন থেকে মনে হচ্ছে এই মন্দির অনেক অনেক বেশি নতুন, যেন সবে গড়ে উঠেছে। আরো অবাক করার বিষয় হলো, বেশ কয়েকজন মানুষ বসে আছে এবং ধূমপান করছে এবং কাঁসার ঘন্টা বাজানো হচ্ছে, কিন্তু পুজোটা হচ্ছে কার? প্রতিমা কই? জায়গাটা তো পুরো ফাঁকা। এ কেমন পুজো? উপস্থিত লোকগুলো ভীষণ অদ্ভুত, কেমন যেন হার হিম করা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। এমনকি কাকাও দাঁড়িয়ে আছে। এবারে বলতে শুনলাম, দাদা বাবু ওখানে দাঁড়িয়ে থাকবে, এদিকে এসো, পুজো দেখবে না? আমি তখন বললাম, না 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 না, কোনো পুজো নয়। আর তোমরা কারা? তখন লোকটা বলল, চিন্তা করো না দাদা বাবু, এখানে এসো, আমাদের কাছে এসো। তোমাকে যে আমাদের মতোই একজন হতে হবে। তুমি তো পালাতে পারবে না দাদা বাবু, পালাতে পারবে না। এই বলে সকলে মিলে আমার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো। মুখে যেন ভয়ঙ্কর একটা হাসি, বিভৎস তাদের চেহারা, অদ্ভুত দেখতে। এ যেন মানুষের দৃষ্টি হতেই পারে না। ভয়ঙ্কর অনুভব যেন আমার বুকের ভিতরে এসে বিঁধল এবং 20 থেকে 25 হাত দূরে গিয়ে আমার গলাটা চিপে ধরেছে এবং দম বন্ধ হয়ে আসছিল আমার। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা যেন একবারে খাঁচা ভেঙে বেরিয়ে যাবে। কি কষ্ট, সহ্য করতে পারছি না। চোখের উপরে কালো পর্দা নেমে যেতে ধরফর করে উঠে বসলাম। স্বপ্ন, এটা আমি স্বপ্ন দেখছিলাম। এত জীবন্ত স্বপ্ন কিভাবে হয়, আগে কখনো দেখিনি। কিন্তু এর ভয়ঙ্কর জিনিসটা যা আমি প্রত্যক্ষ করেছিলাম, তারপরেও কি করে আমার
সেন্সে আছে আমি নিজেও জানি না। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি স্পষ্ট দেখেছি আমার সামনের দেয়ালে একটা অপূর্ব ছায়া, মূর্তি ছটা হাত এবং বৃহদাকারে চেহারা, চুলগুলো হাওয়ায় সাপের মতো ফনা তুলে দুদিকে উঠছে, হাত পা নেড়ে সে অদ্ভুত ভঙ্গিমা করছে। আমি বিছানা ছেড়ে ওঠার সাথে সাথে ছায়াটা মিলিয়ে গেল। পুরো ঘরটা এখন একটা কালচে সবুজ আভ ভরে গিয়েছে, আর ঘরটার তাপমাত্রা যেন শূন্যের নিচে নেমে গেছে। মনে হচ্ছে কেউ বরফ গলা জল ঢেলে দিয়ে গেছে গায়ে, এবং দাঁতে দাঁত চেপে লাগার মতো অবস্থা, এবং গলাতেও কোনো স্বর বেরোলো না। বিছানা কুকড়ে রইলাম। ধীরে ধীরে ঠান্ডা কমে গেল। সারা রাত চোখ বন্ধ করেও ঘুমাতে পারলাম না। অবশেষে একটা সময় জানালা দিয়ে সূর্যের নরম আলো শরীরে এসে লাগতেই উঠে বসলাম, এবং ঝলমলে সকাল আলোয় গতকাল রাতের ভয়টা অনেকটাই কমে গেল, কিন্তু মাথা থেকে ছেড়ে ফেলতে পারলাম না ব্যাপারটা। ঘর থেকে বেরোতেই রামগোপাল কাকা আমার দিকে ছুটে এলেন। আমার উস্কো খুস্কো চেহারা দেখে নিরিঘাত কিছু একটা আঁচ করছেন। তিনি বললেন, এই কি অবস্থা তোমার? সারা রাত ঘুমাওনি নাকি? আমি তখন বললাম, না মানে। তখন তিনি বললেন, কাল কতবার তোমাকে ডাকলাম খেতে আসার জন্য, কিন্তু তুমি তো কোনো সারা শব্দ করলে না। আমি ভাবলাম সারাদিন এত ঘুরে ঘুরে হয়তো বা ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছো। আমি তো রাতে তোমাকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম হাত পাকা লাগবে কিনা, একদিকে কারেন্ট নেই, তারপর আবার গতকাল গরমও পড়েছিল। বাপরে বাপ। আমি কাকার কথা শুনে সব বুঝেও না বুঝার ভান করলাম, কারণ রাতটা কিভাবে কাটিয়েছি যে আমি নিজেই জানি। তখন রামগোপাল কাকা বলল, কি ব্যাপার বলো তো দাদা বাবু? কাল থেকে লক্ষ্য করছি কিছু একটা হয়েছে তোমার। কিছু লুকাচ্ছ নাকি? হ্যাঁ বলো। আমি তখন বললাম, আরে কাকা কি যে বলো, আমি কি লুকাবো তোমার? তুমি বরং আমার জন্য একটু কড়া করে চা করে আনো না দেখি, মাথাটা পুরো ধরে আছে। আমি মুগ্ধ হয়ে আসি। যতটা সম্ভব স্বাভাবিক থেকে কথাগুলো বলার চেষ্টা করলাম। কাকা চা বানাতে রান্নাঘরে চলে যেতে আমার বাথরুমের দিকে চলে গেলাম, এবং ফিরে এসে চা খেয়ে মুডটা বেশ ফ্রেশ হয়ে গেল, এবং ঠিক করলাম আজকে ওই রায়পাড়ার দিকে যে কটা মন্দির আছে সবগুলো কভার করব, আর আলো থাকতে থাকতে ফিরে আসবো। গতকাল রাতে ঘটনা নিয়ে এত ভাবছি বলে হয়তো বা ভয় করছে। না 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 না, যে কাজে এসেছি সেই কাজ যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করি, শীঘ্রই কলকাতা থেকে ফিরে যেতে হবে। কিন্তু মনের মধ্যে কৌতূহলটা রয়ে গেল, কিসের মন্দির ওটা, কোন মন্দির, কোন মূর্তি পুজো হয় ওখানে, ঘটনাটা কি, আর মানুষ ওদিকে চায় না কেন, কিসের অতীত লুকিয়ে আছে ওখানে, কিসের ভয়। যাই হোক, আজ দেখলাম শুধু সকাল সকালই চলে এসেছে। আমি ওর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওর সাথে। আমার লালচে চোখ আর উস্কো কুস্কো চেহারা দেখে ওর বুঝতে অসুবিধা হলো না যে গতকাল রাতে আমার এতটুকু ঘুম হয়নি। তখন তিনি বললেন, কি কথা মজিদ, তোমায় দা খুব দুর্বল লাগতেছে কেন? কাল তো ভালোই ফিট ছিলে, আজকে কি হইল? আমি তখন বললাম, আসলে নতুন জায়গায় এলে না মোটে ঘুম হতে চায় না, বুঝলি। কাল রাতেও ঘুমে ডিস্টার্ব হয়েছে আর কি, তাই সবসময় কেমন একটা টায়ার্ড লাগছে। ও কিছু না, ঠিক হয়ে যাবে। মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরে ফিরে বেড়ালেও কিছুতেই যেন প্রশ্নগুলো করার সাহস পাচ্ছি না। কি যেন একটা ক্রমাগত আমাকে বাধা দিয়ে চলেছে। প্রশ্নগুলো করতে গেলেও যেন মনে হচ্ছে আজ রাতের কথাটা মনে হয়ে যাবে, কিন্তু এই ভয়ঙ্কর রাত আমি কোনো মতে মনে করতে চাই না, কোনো মতেই না। তিনি বললেন, কি গো দাদা, কি ভাবছো, রায়পাড়া যাবে না নাকি? শত্রু বেশ জোরে সোরে কথাগুলো বলাতে চমকে উঠলাম। দেখলাম সামনে একটা ভ্যান এসে দাঁড়িয়েছে। ভ্যানওয়ালাটা আমার দিকে হাঁ করে তাকিয়েছে। আমি বললাম, এত অন্য মানুষ হয়ে গেল আজ তুমি? কতগুলো কথা বললাম, কিছুই শুনলে না। এদিকে ভ্যানে উঠতে বলেছি, তাও তো শুনছো না। এত আকাশ পাতাল কি ভাবছো বলো তো, গ্যাস যাবে না? আমি তখন বললাম, না না না, এই তো উঠছি ভ্যানে, চল। আর রাগ করিস না, আমার তো ওই মন্দিরগুলোর ব্যাপারে আর্টিকেল লিখতে হবে, তাই ভাবছিলাম আর কি। চল চল চল।
যাওয়ার সময় সতু মুখ ফুলিয়ে বসে রইল। আমিও বেশ ঘাটলাম না এবং রায়পাড়া নেমে বুঝলাম এইটা বেশ জমজমাট এলাকা। জানলাম আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 13টা মন্দির আছে। বেশি সময় নষ্ট না করে নিজের কাজগুলো শুরু করে দিলাম। যখন কাজ শেষ হলো তখন দুপুরে 3টা বেজে গেছে এবং হাতে এখনো অনেকটা সময় আছে। সে তোর দাদা নাকি ওর মুখে আমার আর আমার রিসার্চের কথা শুনে বেশ আবেগপ্রুত হয়েছেন এবং আমার সাথে দেখা করার অনুরোধ জানিয়েছেন। শুনেছি উনি খুব গুণী একজন মানুষ, তাছাড়া ইতিহাস সম্পর্কে তার অবাধ জ্ঞান রয়েছে। হয়তো আমার রিসার্চের কোনো একটা হেল্প করতে পারবেন তিনি। এমন মানুষের সাথে আলাপ করার লোভ সামলাতে পারলাম না, তাই কাজ শেষ করে চটপটে ভ্যানে উঠে পড়লাম। নামলাম সদুদের বাড়িতে গিয়ে এবং ওখান থেকে বাড়ি যেতেই লাগবে মোটে 10 মিনিট। আর এখন বাজে প্রায় রাত 3:30। আলো থাকতে থাকতে বেরিয়ে আসা যাবে। সত্যদের ঘরগুলো বেশ সাজানো গোছানো, নিত্য পরিচর্যার ছাপ স্পষ্ট রয়েছে। আমি তখন বললাম, বাহ, তোদের ঘরগুলো তো দেখছি বেশ পরিচ্ছন্ন, খুব সুন্দর করে সাজানো। তখন সে বলে উঠল, সবই মায়ের কীর্তি, কোনো জিনিস এদিক সেদিক হওয়া যাবে না। অগুছানো জিনিস মা একদম পছন্দ করেন না। আমি তখন বললাম, কই তোর দাদু কই, আরাম করাবি না? তখন সতু বলল, ও হ্যাঁ তাই তো, চলো দাদুর কাছে নিয়ে যাই তোমাকে। ঘরে ঢুকে চোখ গেল সামনের দেয়ালের দিকে। একটা দেয়ালে জুড়ে বিশাল বড় একটা বুক সেলফ আর ধরে ধরে করে ঘর সাজানো বই এবং ভদ্রলোকের বই পড়ার যে বিশাল নেশা আছে তা আগে শুনেছিলাম সতুর থেকে। এখন তার নিজে চোখে দেখে অদ্ভুত লাগলো এবং পুরনো যুগের বই থেকে নতুন যুগের বই কি নেই কালেকশনে। পুরো ঘরটা জুড়েই একই গন্ধ, অদ্ভুত। এবং একেবারে চোখ গেল বাঁ দিকের বিছানার উপর। ওখানে একজন বয়স্ক লোক বিছানায় বসে বসে বই পড়ছেন। ঘরে আমাদের আগমন হয়েছে বুঝতে পেরে বইটা নামিয়ে রেখে একটা সৌজন্যমূলক হাসির আসলেন এবং সতু গিয়ে আলাপ করিয়ে দিল ওনার সাথে। প্রাথমিক আলাপ পরিচয় মিটিয়ে সতু চলে গেল আমার জন্য কিছু খাবার আনতে। এদিকে সতুর দাদু মানে হরিয়ান বাবু আমার রিসার্চের বিষয়টা নিয়ে বেশ উৎফুল্ল। তার মতে বাংলার প্রাচীন স্থাপত্য ভাস্কর্য নিয়ে আজকাল কেউ মাথা খাওয়ায় না। সেখানে প্রাচীন পোড়া ইটের মন্দির নিয়ে আমার ইন্টারেস্ট দেখে যার পরনে খুব খুশি হয়েছে তিনি এবং আমাকে নিজের থেকে 2টো বই বার করে দিলেন এবং তার কালেকশনটা যা নাকি আমার রিসার্চের বিষয়ে অনেক হেল্প করবে। এর মধ্যে সতু চা নিয়ে আসলো এবং কিছু পদে এনে রেখেছে আমার সামনে, কিন্তু কোনো কিছুতেই যেন মন লাগছে না। আমার অন্য মনস্ক হয়তো অনেকটাই লেগে গেছে এবং লক্ষ্য করেছি আমি। বললাম, কি ব্যাপার বলুন তো? মনে হচ্ছে কিছুটা দুশ্চিন্তায় আছেন, কোনো সমস্যা? আমি ওনার কথা শুনে মুখের দিকে তাকালাম। আমার অন্য মনস্কতা তিনি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলেন। হঠাৎ করে তিনি বলে উঠলেন, কি ব্যাপার বললেন তো? মনে হচ্ছে কিছু নিয়ে দুশ্চিন্তায় আছেন, কোনো সমস্যা? আমি ওনার কথায় শুনে রীতিমতো মুখ দিয়ে তাকালাম এবং চোখের ভাষা যেন বেশ ভালোই বুঝতে পেরে তিনি সতুকে বাইরে যেতে বললেন এবং তারপর আমায় বললেন, বলুন আপনার কি সমস্যা? আমি প্রথম কয়েকবার ইতস্তত করে জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে কোনো বড় ঝিল আছে আর তার পাশে কি কোনো মন্দির আছে? আমার কথা শেষ হতে না হতেই তার আগে দেখলাম হরিয়ান বাবুর মুখটা ভয়ের ছাপ যেন ফুটে উঠেছে। তিনি বললেন, আপনি হঠাৎ এই কথায় কেন জিজ্ঞেস করলেন বলুন তো? আপনি কোনো ওইদিকে গিয়েছিলেন নাকি? আমি নির্বাক হয়ে শুধু উপরে নিচে মাথা দেখলাম তার চোখগুলো এখনো বিস্ফোরিত এবং হাত থেকে পড়ে গেছে তার প্রাণাধিক প্রিয় বই এবং জানলা দিয়ে অমাগত দমকা শীতল হাওয়া যেন বয়ে গেল বই দুটোর পৃষ্ঠায়। তিনি তখন বললেন, ঈশ্বর, আপনি কি করলেন? কেন গেলেন ওইদিকে? ওই যে জায়গাটা অভিশপ্ত জায়গা, কেউ ওখানে যায় না। ওই জায়গাটা এক প্রান্তে পুরোপুরি জায়গাটা আমাদের এলাকা থেকে আলাদা করে দেওয়া হয়েছে, বুঝলেন? ওই পাশে কেউ যেতেও পারে না। যদি না, আমি তখন বললাম, যদি না? আমার গলাটা কেঁপে উঠল। আবার যেন রাতের ভয়টা ফিরে এসেছে। তখন তিনি বললেন, যদি না সেই অপদেবীর খিদে জাগে। তার কথাটা শুনে আমার বুকটা ধরফর করে উঠল। তিনি বললেন, গতকাল কি কি ঘটেছে সমস্তটা খুলে বলো না হয়।
আমি কাল কি প্রত্যক্ষ করেছি সবকিছু খুলে বললাম, এমনকি সেই স্বপ্নের কথাটাও বাদ দিলাম না। সবটা শুনে তার বলি রেখায় স্পর্শ যেন আতঙ্কের ছায়া ফুটে উঠল। তিনি বললেন, ওই মন্দির আর তার ভেতরে অবস্থিত দেবী কোনো সাধারণ দেবী নয়, তিনি অপদেবী, রক্ত পিপাসু পিশাচ। আমি খুব বেশি ব্যাপারে জানি না, তবে আমার ঠাকুরদার মুখ থেকে শুনেছিলাম এই মন্দিরে নাকি 100 বছরের বেশি পুরনো মন্দির। এটা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার বংশের মেজ ছেলে কুলদীপ চৌধুরী। তার নাম অনুসরণ করে এই ঝিলকে ডাকা হয় কুলদিঘির ঘাট বলে, বুঝলে? শুনেছিলাম তার নাকি কোনো কালে জমিদার কাজকর্ম মন ছিল না, নানা দেশ বিদেশ ঘুরে বেড়াতেন তিনি, একটু পাগলাটে ধরনের ছিলেন। শেষ নাকি তিনি তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সেখান থেকে ফিরে এসে তার পাগলাম যেন আরো চরমে পৌঁছে যায়। তার হাত জুড়োতে মন্দির প্রতিষ্ঠা করা হয়, এমনকি মূর্তিও তিনি নিজে গড়েছিলেন। টানা 28 দিন নিজেকে ওই মন্দিরে আটকে রেখে শেষমেশ যখন তিনি বেরালেন, তার বানানো মূর্তি দেখে সকলে আটকে উঠল। এই দেবীর মূর্তি নাকি এতটা ভয়ঙ্কর ছিল তা দেখে সেখানে অনেকে মূর্ছা যান। দেবী নাকি ঘোর কৃষ্ণবর্ণ ছিল, 6টা হাত, 3টা চক্ষু থেকে সব সময় ক্রোধের আগুন নির্গত হচ্ছে। মাথার ঘন কালো চোর সরু সাপদের মতো বিভৎস, মুখ থেকে বেরিয়ে আছে বিশাল বড় লকের জিহ্বা। এই মূর্তি সাধারণ ইন্দ্রশাস্ত্রী কোনো দেবী ছিলেন না, তা খুব সহজে বুঝতে পেরেছিলেন গ্রামের লোকেরা, এবং তাই তারা ক্রুদ্ধ হয়ে আসন্ন বিপদকে আটকানোর জন্য মেজবাবুকে যেন তেন প্রকারের আটকাতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তার অশরীরী শক্তির সাথে পেরে উঠতে পারছিল না। যেন কোনো এক মন্ত্র বলে তিনি খুব সহজে নিজেকে বাঁচিয়ে নিচ্ছিলেন সমস্ত রকম আক্রমণ থেকে। এর 3 দিন পরে কৌশঙ্গাম বর্ষা দেবীর বড় বড় পূজা করা হয়। সেদিন শুধুমাত্র মেজবাবু, তার অধীনে কাজ করা কিছু লোক আর তার অজ্ঞাবহ কিছু দাসী সেই পুজোয় উপস্থিত ছিল। কিন্তু ঠিক এর পরের দিন থেকেই রোজ একটা একটা করে বাচ্চাও দেওয়া শুরু করে দিয়েছিল। গ্রামের লোকেরা বুঝতে পারে এটা মেজবাবুর কাজ। উনি এই বাচ্চাগুলোকে চুরি করে বলি দিচ্ছেন। কেউ এই সমস্ত কথা জানার পর মেজবাবুকে লুকিয়ে লুকিয়ে হত্যা করার পরিকল্পনা করে ফেলে, কিন্তু অদ্ভুতভাবে পরদিন তাদের ধর থেকে বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে যায় কুলদিঘির ঘাটে, এবং বিলের জলের রং হয়ে গিয়েছিল রক্তের মতো লাল লাল। এরপর থেকে গ্রামবাসীরা ভয় কুঁকড়ে থাকতো। যে সমস্ত 2-3টা পরিবারের ক্ষমতা ছিল তারা এই গ্রাম ছেড়ে চলে গেল, বাকিরা পড়ে রইল আসন্ন মৃত্যুর পথে। এতটুকু বলে হাঁপাতে লাগলেন বৃদ্ধ, এবং আমার কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। ইনি দেব মূর্তির যে বর্ণনা দিলেন তা হুবহু মিলে যাচ্ছে সেই আমার দেখা দেয়ালে প্রতিফলিত ছায়ার সাথে। একটা শীতল হাওয়া কোথা থেকে যেন আমার বুকটা কাঁপিয়ে দিল, এবং জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশটা গাঢ় কালো মেঘের অন্ধকার ঢেকে গেছে। এক্ষুনি প্রকৃতির তাণ্ডব শুরু হয়ে যাবে বলে বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো, এই মৃত্যুলীলা থেকে বাদ যায়নি জমিদার বাড়ির সদস্যরা। এভাবে একটার পর একটা মৃত্যু যখন গ্রাস করে নিচ্ছিল সমস্ত গ্রামকে, ঠিক তখনই একদিন দেখা গেল মেজবাবুর মৃতদেহ পড়ে রয়েছে মন্দিরের গর্ভগৃহে। অনেক দিন মন্দির থেকে বেড়াতে না দেখে সন্দেহ হয় মেজবাবুর এক চাকরের। সে গিয়ে আবিষ্কার করে মন্দিরের ভেতরে তার অর্ধপচিত দেহ, বুকের বাম পাশে একটা বিশাল বড় গর্ত। তার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যা সে প্রত্যক্ষ করেছিল তা দেখার পর আর বেশিক্ষণ সে এই পৃথিবীর নিজেকে ধরে রাখতে পারেনি। সে দেখেছিল দেবীর মুখ নাকি হয়ে উঠেছে আগের চেয়ে আরো বিভৎস আর ভয়ঙ্কর। চোখগুলো রক্ত
জমাট বাঁধা লাল আর তীব্র জিভ বাজানো বেরিয়ে আসছে মুখ থেকে, এবং সেখান থেকে বিন্দু বিন্দু রক্তের ফোঁটা পড়ছে। এই কথাটা বলার সাথে সাথে বাইরে একটা তীব্র বাজ পড়ল। সেই বাজের হুঙ্কারে কেঁপে উঠল বিশ্বরাজ্যর, আর সাথে সাথে ঘর অন্ধকার ছেয়ে গেল, কারেন্ট চলে গেল। এই প্রথমবার অন্ধকারে থাকতে আমার এতটা ভয় করছে, ভয় চোটে গলাটা যেন শুকিয়ে আসছে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। কাঁপা কাঁপা হাতে আমি জড়িয়ে ধরলাম বৃদ্ধের হাত। তিনি আমার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেন। সতুকে ডাকলেন মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য। সতু মোমবাতি জ্বালিয়ে এ নিয়ে রাখতে যাবেন এবং ঘরটা হঠাৎ করে এক রহস্যময় আলো আধারে পরিবেশ সৃষ্টি হলো। বাইরে এখনো হালকা আলো বিদ্যমান এবং মোমবাতির আলো পুরো ঘরটাকে যেন কিছুটা দৃশ্যমান হতে সতু আমায় দেখে ফিক করে হেসে উঠল। হয়তো মজা করতে যাচ্ছিল, কিন্তু বৃদ্ধ তাকে কড়া ভাষায় দু একটা কথা বলতে সে চুপ হয়ে গেল। এরপর বৃদ্ধ আমার দিকে তাকালো। আমি তার অন্ধকারের ভয় পাচ্ছি এটা সে ভালো করে বুঝতে পেরেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, এরপর কি গ্রামে কি হলো বলুন তো? বৃদ্ধ আর ঘটেছিল? বৃদ্ধ লোকটা বলল, বেশ বাবু, আর সে চাকরের মৃতদেহ আবিষ্কার করার পর গ্রামবাসীরা হাফ ছেড়ে বেঁচেছিল, ভেবেছিল এবার হয়তো মুক্তি। এরপর গ্রামবাসী এতদিনের ক্ষোভ গিয়ে পরে মেজবাবুর সাগরদের ওপরে পিটিয়ে পিটিয়ে খুন করে ওদেরকে। তারপরে সমস্ত গ্রাম মিলে একেবারে দেহগুলো পুঁতে দেয় ওই মন্দিরের পাশে, কিন্তু এরপরও মুক্তি মেলেনি। একের পর এক যেন বৃদ্ধ হয়ে যাচ্ছিল। কোনো কারণে দেবী কষ্ট হয়েছিল। শুনেছিলাম এই দেবীর পুজো নাকি অনেক সময় অনেক নিয়ম মেনে করতে হয়। একটু ভুল হলে দেবীর রোগ নাকি একদম ঝাঁপিয়ে পড়ে। এবং এর পরের ঘটনা আমার জানা নেই, কারণ তখন নাকি আমাদের পরিবার থেকে কজন বাচ্চা ছিল তাদের সবাইকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এই দেবীর রেস থেকে বাঁচতে, কারণ বেশি মৃত্যু বাচ্চাদেরই হতো। তাই তার পরের ঘটনা বিশেষ করে জানা নেই। তবে আমার ঠাকুরদার শেষ দিকে এখানে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এখানে এসে তিনি বাকি ঘটনা খুব খাপ ছাড়া একজনের কাছ থেকে শুনেছিলেন। তার বয়স 100 ছুঁই ছুঁই। তিনি ছিলেন ওই সময়কার একমাত্র জীবিত ব্যক্তি। তার থেকে ঠাকুরদা জেনেছিল যে ওই ঘটনার কিছুদিন পরে গ্রামে এক বৈদ্য সাধুর আবির্ভাব ঘটে। তিনি ছিলেন গ্রামে থাকা এক ঠাকুর মশাইয়ের পরিচিত। তিনি চিঠি লিখে সমস্ত ঘটনা জানিয়ে ওনাকে গ্রামে আসার অনুরোধ করেছিলেন। উনি নাকি দেবীর কোপ থেকে গ্রামকে বাঁচিয়েছিলেন। কৌসুমী অমাবস্যার দিন বিশেষ পূজার আয়োজন করে অদ্ভুত ভাষায় কিছু মন্ত্র উচ্চারণ করেছিলেন এবং মন্দিরের চারদিকে চিরকালের জন্য রুদ্ধ করেছিলেন তিনি। তারই আদেশে সেই দিন থেকে আজও বিশেষ বিশেষ কিছু দিনে কেউ ভেড়া মুরগি এইসব এখানে যে বলি দেয়, আর ওদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। ওরা দেবীর ভোগে পরিণত হয়। এই অপদেবীর প্রধান খোদাই হচ্ছে রক্ত। রক্ত তাই তো মানুষের মুখে মুখে সেই মন্দিরের নাম হয়ে গেছে রক্ত মন্দির। এখনো এখানে অনেক মানুষেরা সেই বৌদ্ধ সাধুর নির্দেশ মতো সমস্ত প্রথা পালন করে চলেছে। আর সেই মন্দির ধসে গেছে। হয়তো সেই মন্দিরের কোনো অস্তিত্ব নেই, কিন্তু অপদেবীর ভয় এখনো এখনকার মানুষের মন থেকে যায়নি। পূর্বপুরুষদের সাথে যে ঘটনা ঘটেছিল যা যা কেউ বলতে পারেনি। তবে ইদানিং একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। এখানে দুটো বাচ্চা নাকি নিখোঁজ হয়ে গেছে। তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তাই সবার মধ্যে হঠাৎ করে সেই অপদেবীর ভয়টা আবারও চেপে বসেছে। এমনকি এখন আবারও মনে হয় যে অপদেবী জাগানোর চেষ্টা করছে, নাকি সবার চোখের আড়ালে আবার জেগে উঠেছে সেই অপদেবীর খিদে।
ঠিক এই সময় আবার একটা বাজ পড়ল। আমি আর বসে থাকতে পারলাম না। আমাকে উঠতে দেখে বৃদ্ধ বললেন, আপনি চাইলে আজ আজ কিন্তু এখানে থেকে যেতে পারেন। বাড়ির পরিবেশটা আমার ভালো ঠেকছে না। আর কাল সকালে সকালে কলকাতা রওনা হয়ে যান। আপনার এখানে টাকাটা মোটেই ঠিক হবে না। আমি বৃদ্ধকে বিদায় জানিয়ে বেরিয়ে আসলাম ঘর থেকে, এবং ঘর থেকে বেরোতেই নিকশ কালো অন্ধকার যেন আমাকে ঘিরে ধরলো। কি শুধু বাইরে করে মোমবাতি জ্বালায়নি। কিছুটা এগোতেই দেখলাম সামনে একটা ঘর থেকে হালকা হালকা হলদে আলো যেন ভেসে আসছে। ওটা সতুর ঘর এবং পড়তে বসেছে মনে হয়। ওর ঘরের দিকটা পা বাড়ালাম। ওকে বিদায় জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। কাল ভোর হলে এখান থেকে সোজা কলকাতা, আর এক মুহূর্ত এখানে থাকবো না। ভাবতে ভাবতে এগিয়ে গেলাম সতুর ঘরের দিকে, আর তখনই বিপত্তিটা ঘটলো। অন্ধকারে না দেখতে পেয়ে হুমড়ি খেয়ে পড়লাম নিচে। আমার পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে বৃদ্ধ তার ঘর থেকে জোরে বললেন, আরে কি পড়ে গেল নাকি? আমি তাকে বললাম, আরে এই না না, সামান্য হোঁচট খেয়েছি আর কি, আসলে অন্ধকার তো খেয়াল করিনি। এই বলে আমার ফোনের লাইটটা জ্বালিয়ে ওঠার চেষ্টা করলাম, আর তখনই আমার চোখ গেল আলমারির কোনায় পড়ে থাকা একটা জিনিসের উপরে। হাত বাড়িয়ে সেটা নিতে দেখলাম একটা সুন্দর ছবি, সতুর ফুল ফ্যামিলি। কিন্তু সতুর পাশের ফাঁকা জায়গাটা দেখে মনে হচ্ছে কে একজন ছিল, কিন্তু এখন নেই। সবার মাঝখানে জায়গাটা অদ্ভুতভাবে খালি হয়ে গেছে। তখন সে বয়স্ক লোকটা বলল, ও দাদা, তুমি ঠিক আছো? পড়ে গিয়েছিলে নাকি? কি দেখছো অমন করে? শুধু মোমবাতিটা নিয়ে আমার দিকে এগিয়ে আসে। এই যে এইটা আলমারির একেবারে কোনায় পড়া ছিল, খেয়াল করিসনি মনে হয় এতদিনে। এই বলে ছবিটা শুধুকে দেখাতেই শুধু আতঙ্কে চিৎকার করে উঠলো। আমি বললাম, কি হলো, অমন চিৎকার করলি কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে শুধু আমার হাত দিয়ে ছবিটা এক প্রকার কেড়ে নিয়ে বলল, তমসিতা, এবার তোমার বাড়ি ফেরা উচিত। অনেক রাত হয়ে গেছে, আমি চাই, আমার পড়া আছে। এই বলে সে একটুকু চিন্তা না করে ছিটকিনি লাগিয়ে দিল। ওর ব্যবহারে বেশ অবাক হলাম এবং কষ্ট পেলাম। ওকে নিজের ভাইয়ের চোখে দেখতে শুরু করেছিলাম, কিন্তু যাই হোক, এখন এসব ভাবলে আর চলবে না। আগে প্রাণ বাঁচাতে হবে, তারপর। তাই সাথে করে সঙ্গে ওদের থেকে বাইরে বেরিয়ে হাঁটা লাগলাম বাসুদেব বাবুর বাসার উদ্দেশ্যে। তমজিৎ বেরিয়ে যাওয়ার সময় থেকে হরিনায়পুর বাবু এক গভীর দুশ্চিন্তায় পড়ে আছেন। তিনি আরো দুটো কথা তমজিৎকে বলতে ভুলে গিয়েছেন। সে বৌদ্ধ সাধু আরো বলেছিলেন, কেউ যদি ভুল করেও এই মন্দিরের গর্ভগৃহে নিজ থেকে প্রবেশ করে কিংবা জোর করে তাকে প্রবেশ করানো হয়, তবে সেই ব্যক্তি চিরকালের জন্য মুছে যাবে পৃথিবীর বুক থেকে। তার যে কোনো অস্তিত্ব হারিয়ে যাবে চিরকালের জন্য। শুধু তার আত্মা বন্দী হয়ে থেকে যাবে এখানে। আর একটা কথা হলো, যদি এই অপদেবতা 3টি কৌশগাঁও বর্ষার রাতে মানুষের রক্ত পায়, তবে সে আবারও জেগে উঠবে। যে ওকে জাগাবে তার ইচ্ছে পূরণ করবে সে। এই কথাগুলো বলতে ভুলে গিয়েছিল তমজিৎকে। তিনি এও লক্ষ্য করেছেন এর আগে 2টো বাচ্চা নিখোঁজ হয়েছে কৌশগাঁও বর্ষার দিনে। আর আজ হঠাৎ যেন বৃদ্ধর মাথায় আকাশ ভেঙে পড়ল। সর্বনাশ, আজ তো কৌশগাঁও বর্ষা। হে ঈশ্বর, তুমি ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। আজ রাত যেন কোনোভাবে কেটে যায়। তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই প্রকৃতি বাইরে যেন প্রকৃতির ধ্বংসলীলা চালানোর চেষ্টা করছে। বৃদ্ধ চোখ বন্ধ করে এক মনে ভগবানকে স্মরণ করতে থাকে। শত্রুর বাড়ি থেকে বেরোতে বুঝলাম চারপাশটা বেশ অন্ধকার হয়ে গেছে। ভগবানকে স্মরণ করতে করতে জোরে জোরে ছুটতে লাগলাম, কিন্তু এবারও আমার গতি ধীরে ধীরে অন্ধকারের একটা অবুক দেখে, এটা আগের দিনের সেই অবুক নয়তো, এটা হাঁটছে, তার হাতে ধরা কিছু একটা। কি ওটা? কোনো বাচ্চা। আর এর হাঁটাটা আমার এত চেনা চেনা লাগছে কেন? কি যেন এরকম ভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো একজনের নাম মাথায় আসলো, রঘু। তবে কি নিখোঁজ হয়ে যাওয়ার আগে 2টো ছেলের সাথে রঘুই জড়িত? রঘু কি তবে ওদের বলিতে এসে অপদেবীর আবারও জাগিয়ে তোলার চেষ্টা করছে? কিন্তু কেন? কি তার উদ্দেশ্য? আমি অন্ধকারের মধ্যে মিশে রঘুকে অনুসরণ করতে করতে শুরু করলাম। হঠাৎ করে ভেতর থেকে যেন কেউ একজন বলে উঠলো, ছেলেটাকে বাঁচাও।
পরিবেশ ততক্ষণে আরো বেশি খারাপ হয়ে গেছে। হাওয়ার গতি যেন আরো বৃদ্ধি পেয়েছে। ওদের অনুসরণ করতে করতে আবারও এসে পৌঁছালাম সে আগের দিনের জায়গাটাতে। আবার সেই সাদা পুঁতি গন্ধময় ধোঁয়া ছড়িয়ে দিচ্ছে এবং আমাকে যেন চারিদিকে গ্রাস করছে। ধীরে ধীরে সব অদৃশ্য হয়ে যাচ্ছে, ঠিক আগের দিনের মতো করেই যেন ঘটতে শুরু করলো। আমি জানি এভাবেই আমি আবারও পৌঁছে যাব সেই মন্দিরের সামনে, কিন্তু ওরা কোথায়? ওদের তো আমি আর দেখতে পাচ্ছি না। এই সাদা ধোঁয়ার আড়ালে ওদের আবহ যেন মিলে মিশে গেল। এবারে আমি কি করব কিছুই যেন বুঝে উঠতে পারছি না। একটা কথায় মনে হতে লাগলো, আমি ভুল করলাম না তো এখানে এসে? হঠাৎ আমার চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল সাদা ধোঁয়া, আর পরবর্তীতে দেখলাম আমি দাঁড়িয়ে আছি একদম মন্দিরের গর্ভগৃহের সম্মুখে। আমি পা নাড়াতে পারছি না। কি একটা শক্তি যেন আমার পাটাকে শক্ত করে চেপে রেখেছে। কিছুতেই পা পিছিয়ে দিচ্ছে না, ক্রমশই এই অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে। আমার মন বলছে এই অন্ধকারে একবার প্রবেশ করলে সারা জীবনের জন্য হারিয়ে যাব। না না না, কিছুতেই আমি এই অন্ধকার গহ্বরে প্রবেশ করতে পারবো না, কিছুতেই না। অনেকক্ষণ ধরে চেষ্টা করলেও শেষে জয় হলো ওই অজানা শক্তিরই। এবং অন্ধকারের ভেতরে প্রায় চলে যেতেই কেউ যেন ভেতর থেকে টেনে নিল আমাকে, আর আমি হামাগুড়ি গিয়ে পড়লাম অন্ধকার গর্ভগৃহে। অনেকক্ষণ অন্ধকারে থাকতে থাকতে সবকিছু যেন চোখের সামনে চলে আসলো। তখন অন্ধকারেও দেখতে অসুবিধা হয় না, যেমন এখন আমি দেখতে পারছি। আমার সামনে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে, 10 থেকে 12 বছর কিংবা 13 বছর বয়স হবে তার, এবং সে কিছুই বলছে না দেখে আমি বললাম, কে তুমি? এইখানে কি করছো? জানো না এই জায়গাটা ভালো নয়? সে আমার কথাটা শুনে হেসে ফেললো, যেন কিছুটা মজার কথা বলেছি। আমি বললাম, কি হলো? আমার প্রশ্নের উত্তর দাও। আমি প্রায় ধমকের সুরে কথাগুলো বললাম ছেলেটাকে। এবারে ছেলেটা বলল, আরে তমজিদা, এত রাগ করছো কেন? আমি তো এখানেই থাকি একা। অন্ধকারে গর্ব হারাটাই আমার ঘর। গলাটা শুনে আমার বিস্ময় সুরে বললাম, সতু তুই এখানে? আমার কথা শুনে ছেলেটা আবারও হাসে আর বলল, আমি সতু নই, আমি মৃত্যু, সতুর যমজ ভাই। আর কত যে বিস্ময় অপেক্ষা করছিল আমি জানি না। আমি বললাম, সতুর যমজ ভাই আছে? এই ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। ছেলেটা মৃদু হেসে বলল, জানবে কি করে? এখানে একবার যে আসে তার কথার বাইরের লোকরা সবাই ভুলে যায়, ওদের মনেই থাকে না আমাদের অস্তিত্বের কথা। আমি তখন বললাম, মানে কি সব আবল তাবল বলছো? হ্যাঁ, চলো আমার সাথে এক্ষুনি বাড়ি যাবে তুমি। যাবো তো তমজিদ, তবে আমরা নয়, শুধু আমি। আমি তখন বললাম, মানে? তখন সে বলল, তুমি মনে হয় এখনো ব্যাপারটা বুঝতেই পারোনি। আমি প্রথমটা বুঝতে পারিনি জানো। আমাকে যখন শুধু ধাক্কা মেরে গর্ভগৃহে ঢুকে দিয়েছিল, তখন আমি ভেবেছিলাম হয়তোবা আমার সাথে খেলা করছে, তাই আমিও অপেক্ষা করছিলাম। কিন্তু যখন সকাল পেরিয়ে রাত নামলো অথচ এলো না, আমি বেরোতে গিয়ে আবিষ্কার করলাম যে আমি আটকা পড়ে গেছি। বাইরের পৃথিবী আমার আর কোনো অস্তিত্ব নেই এবং আমি আটকা পড়ে গেছি। সবাই ভুলে গেছে আমায়। সেই 5 বছর ধরে আমি আটকা পড়ে আছি। এতদিনে কেউ আসেনি জানো, এই প্রথম তুমি এলে। আমি এসব শুনে কেমন যেন মাথার ভেতরটা ভন ভন করতে লাগলো। সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। সে ছেলেটা বলল, এই অন্ধকার কেউ বেরোতে পারে না। কতবার চেষ্টা করেছি, কিন্তু কেউ এই অন্ধকার ফুরে বেরোতে পারেনি। চিৎকার করে কেঁদেছি, কিন্তু কেউ আমার কথা শুনেনি, সাড়া দেয়নি। আমায় হয়তো তারা শুনতেই পায় না, তাই তো এতদিন অপেক্ষায় যাচ্ছিলাম। আমি কাঁপা কাঁপা সুরে বললাম, কিসের অপেক্ষা? সেই ছেলেটা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আসার অপেক্ষা, তোমার অপেক্ষা। এই অন্ধকারে যে আমায় ছাড়বি না, যতদিন না সে আর একটা অস্তিত্ব কেড়ে নিতে পারছি। আমাকে বেরোতে হলে সে আমাকে এখানে এই অন্ধকারে থাকতে হবে। আমি তখন বললাম, কি সব আবল তাবল বলছো ছেলে? হ্যাঁ, মস্করা হচ্ছে নাকি আমার সাথে?
আমি কিন্তু এখান থেকে এখনই বেরোবো। হ্যাঁ, এই বলে আমি দরজাটা দিয়ে তাকালাম এবং চেষ্টা করলাম, কিন্তু এই কি, আমি তো বেরোতে পারছি না। কিন্তু কেন? এমনকি দরজাটাকে আমি ছুঁতেও পারছি না। কি হচ্ছে আমার সাথে এইসব? তখন ছেলেটা বলল, বলেছিলাম না বলবি না। তুমি চিন্তা করো না, বাইরের লোকেরা তোমাকে ভুলে যাবে না। এতক্ষণ হয়তো তোমার সমস্ত অস্তিত্ব মুছে গেছে ওই জগৎ থেকে। তুমি আজ থেকে আমার জায়গায় এখানে বন্দী হয়ে থাকবে। যতদিন না কেউ আসে তোমায় মুক্ত করতে, ততদিন অবধি তুমি এখানেই বন্দী থাকবে। আমি এবারে সুদূর কাছে যেতে পারবো, জানতে চাইবো কি হচ্ছে, কি ইচ্ছে করে আমাকে এখানে রেখে ফেলে দিয়েছিল, কেন আমার সাথে এমন করেছিল। আমায় যে জানতেই হবে। এইবারে সময় হয়েছে আমার যাওয়ার। আমায় যেতে হবে। আসি, এই বলে বিভৎস এক হাসি দিয়ে সেই ছায়ামূর্তি এগিয়ে যেতে লাগলো দরজার দিকে। তারপর ফাঁকা দরজা দিয়ে নিমিষের মধ্যে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। শুধু আমি পড়ে রইলাম এই অন্ধকারে একা। চোখ ফেটে জল বেরিয়ে এলো। কি দোষ করেছিলাম আমি? কেন আমার সাথে এরকমটা হলো? বাইরে থেকে শুনতে পারছি কিছু মানুষের কোলাহল। তারা বোধহয় রোগীকে ধরে ফেলেছে ওর কুকীর্তি। আচ্ছা, তারা কি কেউ আমার কান্না শুনতে পাচ্ছে না? কেউ কি আসবে না এদিকে? আমি কি কখনো মুক্তি পাবো না? তবে কি সত্যি বন্দী হয়ে থেকে যাবো সারা জীবন এই অন্ধকার কূপের মধ্যে? এখন বুঝতে পেরেছি ছবিতে কেন জায়গাটা ফাঁকা ছিল। সেখানে ছিল মৃত্যুর ছবি। ওইখানে বন্দী হয়ে যাওয়ার কারণে পৃথিবীর প্রত্যেক স্মৃতি থেকে চিরকালের জন্য চলে গিয়েছিল। হয়তো আমিও মায়ের মুখটা ভেসে উঠে চোখের সামনে। এতক্ষণে মা হয়তো আমাকে ভুলে গেছে। মাও হয়তো ভাবছে আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নেই। মাটিতে জড়সড় হয়ে বসে পড়লাম। বাটিটা অস্বাভাবিক শীতল। চোখ থেকে সামনে অশ্রু যেন নির্গত হয়ে বেরিয়ে পড়লো। আমার জামাটা যেন ভিজে উঠেছে, কিন্তু আমি জানি কেঁদে কোনো লাভ নেই। কেউ শুনতে পারবে না আমার কান্না, কেউ না। আর কিছু ভাবতে পারছি না আমি। শরীর অবশ হয়ে আসছে। হঠাৎ করে কেমন একটা হালকা অনুভব হতে লাগলো। চোখ জুড়ে আসছে এবং চোখ বন্ধ করে এসে দেখলাম সবুজ আলো। সেই কাঞ্চের সবুজ আলোয় ধীরে ধীরে ভরে যাচ্ছে গর্ভগৃহের আশেপাশটা। সে আলো আমায় আষ্টে পিষ্টে যেন বেঁধে ফেলছে। অন্ধকারে হারিয়ে যাওয়ার আগের মুহূর্ত। ভীষণ ঘুম পাচ্ছে, অনেক ঘুম। চোখের পাতা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। আধ খোলা চোখ দেখতে পারছি চিরকালের জন্য বিলীন হয়ে যাচ্ছে আমার শরীরটা, আমার অস্তিত্ব আর সম্পূর্ণটা আমি। সুজিফ ভাই, এই ছিল আজকের গল্প। আশা করছি গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন এবং আশা করছি গল্পটি আপনাদের সবার কাছে দারুণ রকম সুন্দর লেগেছে।